ভবঘুরের সমারাঙ্গন। লিখেছেন তাজরিন ফাতিহা। কণ্ঠে আপনাদের সবার অপ্রিয় পাঠিকা তাসনোভা। পর্ব ১। বাচ্চার সামনে সিগারেট টানতে লজ্জা করে না আপনার? বিছানায় শয়িত এক শ্যামবর্ণের সুদর্শন পুরুষ যুবা। খালি গায়ে উভয়ে নিকোটিনের ধোঁয়া উড়োচ্ছে সে। মাথায় কোকড়া কোকড়া এলোমেলো রুক্ষ চুল, চাপতারের আড়ালে শক্ত কঠিন মুখ। তার পাশেই উভয়ে শুয়ে আছে ২ বছরের বাচ্চা ফাইজান নাহওয়ান। এতক্ষণ রাগান্বিত কণ্ঠে যে কথাগুলো বলেছিল সে হলো বাচ্চাটার মা, আর শুয়ে থাকা পুরুষটির স্ত্রী। নারীটির বয়স খুব বেশি বোঝা যায় না, অথচ সে ২৫ বয়সা রমণী। ঘেমে নিয়ে একাকার তার সারা শরীর। বাজার করে এসেছে, বোরকা করার সময় পায়নি। বিছানায় শায়িত পুরুষটির অবিচকের মতো কাণ্ডে কাণ্ডে প্রচণ্ড বিরক্ত এই নারী মূর্তি। অথচ পুরুষটির এতে কোনো ভাবাবেগ নেই। সে মনের সুখে ঘুমন্ত ছেলের পাশে সিগারেটের ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। তা দেখে রমণীটি বলে উঠল, আপনি আমার কথার কানে ঢোকাচ্ছেন না। বিবেক বুদ্ধি তো আল্লাহ আপনাকে দেয়নি। দয়া করে নিজের সন্তানের ক্ষতি হয় এমন কাজ করবেন না। পুরুষটি সিগারেটের শেষ ধোঁয়া ছড়িয়ে বিছানা থেকে ধীর পায়ে নামল। নেমে রুদ্রমূর্তি ধারণ করে নারীটির সামনে দাঁড়ালো। নারীটি পুরুষটির তুলনায় বেশ খর্বাকায়, বুক অব্দি প্রায়। পুরুষটি ঝুঁকে বলল, বেশি জ্ঞান ছেড়ো না। আমি জ্ঞান নিতেও পছন্দ করি না, জ্ঞান দিতেও পছন্দ করি না, বুঝেছ লিলিপুট? রমণীটির বুকে হাত ভাঁজ করে লম্বা যুবকটির দিকে মুখ উঁচিয়ে বলল, যার জ্ঞানই নেই সে জ্ঞান দিতেও এবং নিতে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। এমনিতেই বিড়িখোর লোকের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আর দূরে সরে দাঁড়ান, সিগারেটের গন্ধে বমি চলে আসছে। বমি করার ভঙ্গিটি নারীটি বলল। পুরুষটি মুখ শক্ত পাথরের মতো হয়ে গেল। হাত মুষ্টিবদ্ধ করে বলল, বিড়িখোর কাকে বলছিস? মুখে লাগাম টান। তুই তো করে যদি আর একবার করেছিস আমিও করব, তখন থামিয়ে রাখতে পারবেন না। আপনাকে যে বিড়িখোর বলেছি এটা আপনার ভাগ্য। আপনি তো পুরুষ হবারই যোগ্য না। স্ত্রী সন্তানের ভরণ পোষণ না জুগিয়ে যে পুরুষ ঘরে বসে বিড়ি টানে, তাকে এর থেকেও জঘন্য কথা বলা উচিত। আমি নিজের টাকায় বিড়ি খাই, এতে তোর সমস্যা কি? হ্যাঁ, কি এক ছাতার মাথার পার্ট টাইম জব করে সব নিজের বিড়ির পেছনেই চলে যায়। স্ত্রী সন্তানের পেছনে খরচ করতে না পারলে বিয়ে করেছেন কেন? পুরুষটি রাগান্বিত হয়ে রমণীর চোয়াল শক্ত করে চেপে ধরল। নারীটি চোখ বন্ধ করে ফেলল। এর মধ্যেই বাচ্চাটি ঘুম থেকে উঠে মা বলে ডেকে উঠল। পুরুষটি তার শুনে চোয়ালে হাত থেকে নামিয়ে গামছা নিয়ে বাথরুমে চলে গেল। নারীটির চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। সে তার সতর্পণে মুছে বোরকা খুলে বিছানায় গেল। বাচ্চাটিকে মাকে দেখে গলা জড়িয়ে ধরল। খানিকক্ষণ পর বলল, মা, চকলেট খাবো। নারীটি বাচ্চাটির মুখে আদর দিয়ে বলল, এখন চকলেট খাওয়া যাবে না বাবা, মুখ ধুয়ে নাস্তা খেতে হবে, তারপর তোমাকে চকলেট দেব। বাবা কোথায়? বাথরুমে গেছে বাবা। কথাটা বলে ছেলেকে বুকে নিয়ে নারীটি উদাস দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকল। নারীটির নাম ফৌজিয়া নিশাত, স্বামীর নাম মারওয়ান আজাদ। সংসার জীবনের কিছু তিক্ততা তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ ভরসা, তিনি সবকিছু সহজ করে দিবেন একদিন। স্বামী নামক আসামিকে মানুষে পরিণত করবেন, এই আশায় রমণীটির প্রহর গুনছে আজ ৪ বছর যাবৎ। এসব মুখে দেওয়া যায়? মারওয়ান আজাদ নামক পুরুষটি কথাটুকু বলে মুখে খাবার ফেলে দিল। নিষাদ কোনো কথা না বলে ছেলেকে খাইয়ে দিতে লাগলো। আজকে সকালে সবজি খিচুড়ি করেছে সে। এই লোক প্রতিদিন খাবার সময় একটা না একটা নাটক তৈরি করেই, বদ কোথাকার। মারওয়ান নাক মুখ কুচকে বলল, এই সকাল সকাল এসব করেছো কেন? কেমন পাঞ্ছে লাগছে এগুলো খেতে। কি করবো তাহলে আপনিই বলুন। সারাদিন পিনি টানলে পাঞ্ছেই লাগবে, অমৃত লাগবে না। নাহওয়ান চোখ ঘুরিয়ে করিয়ে মা বাবাকে দেখতে লাগলো। মারওয়ান ছেলের সামনে সিন ক্রিয়েট করতে চাইল না। ছেলের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং অন্যরকম। যেমন বাপ বেটা নাম বন্ধু দুজনে। মারওয়ান ছেলেকে বলল, আয় পুচকু, ভাত খাচ্ছিস? নাহওয়ান মাথা কাত করে সম্মতি জানালো। নিশাত বলল, বলো নাহওয়ান, খিচুড়ি খাচ্ছি, তুমিও খাও। নাহওয়ান মাকে অনুকরণ করে বলল, খিচুড়ি খাচ্ছি, তুমিও খাও। মারওয়ান বলল, এসব আমি খাই না, তোর মাকেই খেতে বল। আমার ভালো তোর মা কোনো কালে সহ্য করতে পারেনি, ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। নাহওয়ান কিছুই বুঝল না। এত ভারী ভারী কথা তার বোঝার কথাও না। নিশাত ছেলেকে চোখ দিয়ে কি যেন ইশারা করলো। বাচ্চাটা অল্প খিচুড়ি খেয়ে পাটি থেকে উঠে বাবার মেলে দেওয়া ঠ্যাঙের ওপরে বসলো। তারপর পেট থেকে একটা খিচুড়ি নিয়ে বাবার মুখের সামনে ধরলো। মারওয়ান ওই ছোট্ট হাতের মালিককে কিভাবে ফিরিয়ে দেবে? খেতে ইচ্ছে না করলেও মুখে ওই হাতের ছোট্ট লোকমাটুকু গিলে নিল। নাহওয়ান আবারও খিচুড়ি নিতে চাইলে সবটুকু খিচুড়ি ছোট্ট হাত থেকে ফসকে পড়ে গেল। মারওয়ান এবার ছেলেকে কোলে নিয়ে নিজেই খেলো। নিশাত আর চোখে তা দেখে নিজেও খাবার শেষ করলো।
সে একটা স্কুলের শিক্ষকতা করে, বেতন মোটামুটি পায়, তা দিয়ে সংসার কোনো রকম চলে যায়। মারওয়ান আজাদের বাবা মাসে মাসে টাকা পাঠায় বলে রক্ষে, না হলে সংসার চালানো তার জন্য দুষ্কর হয়ে পড়ত। এই বিড়খোর লোকটা সংসারের প্রতি ভীষণ উদাসীন। তার শ্বশুরবাড়ি মধ্যবিত্ত পরিবারের। শ্বশুর বর্তমানে গ্রামে ধান চাষ, গবাদি পশু পালন করেছেন। যৌবনে চাকরি করেছেন তিনি। তার শ্বশুরবাড়ির সবাই মোটামুটি শিক্ষিত, শুধুমাত্র তার স্বামী শিক্ষিত হয়েও অশিক্ষিত। মারওয়ান ছোটবেলা থেকে ঘাটতারা প্রকৃতির, সংসারের প্রতি তার তীব্র বিতৃষ্ণা ঠিক কোনো কারণে জন্মেছে তা নিষেধ বলতে পারবে না। সে শ্বশুরবাড়িতে পা রাখার পরপরই দেখে এসেছে মারওয়ানের এই ছন্নছাড়া রূপ। সে নিজেও মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবার সাথে মারওয়ানের বাবার খুব ভালো বন্ধুত্ব ছিল বিধায় দুজন পরিকল্পনা করে ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন। নিশাতের এই বিয়েতে ইচ্ছে ছিল না, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারেনি। না হলে এই বিড়িখোরটাকে জীবনে সে বিয়ে করতো না। নিশাতের এখনো মনে আছে, বাসর ঘরে এই লোক সিগারেট খেয়ে এসেছিল। ভোর ভোর করে সিগারেটের গন্ধ তার নাকে লাগছিল। এত অসহ্য লাগছিল এই লোকটাকে। তারপর কিভাবে যেন সংসার জীবনে 4টি বছর কাটিয়ে ফেলল। একটা কিউটের ডিব্বার মতো তার ছানা হয়েছে। ইস, বাচ্চাটার মুখের দিকে তাকালে নিশাত সংসারের সকল দুঃখ ক্লান্তি ভুলে যায় যেন। যদিও চেহারায় বাপের আদল পেয়েছে সম্পূর্ণ, তবু এই বাচ্চাটা তার জান প্রাণ করান কলিজা। বাবা ভদ্র বাচ্চার মতো থাকবেন, দুষ্টুমি করবেন না, মা তাড়াতাড়ি চলে আসবো কেমন? নাহুয়ান মাথা নাড়িয়ে মায়ের কোলে পড়ে রইল। মারওয়ান খাটের ওপরে আয়সি ভঙ্গিতে বসে মা ছেলে ভালোবাসা দেখছে। নিশাত ছেলেকে আদর করে মারওয়ানের কাছে দিল, বলল, শুনুন, ওকে দেখে রাখবেন, ওকে রেখে আবার বিড়ি কিনতে যায়েন না। মারওয়ান ভ্রু কুচকে বলল, আমার কাছে নতুন রেখে যাচ্ছিস যে, এত ডায়লগ মারছিস? ছেলের সামনে আরেকবার বাজে কথা বললে আপনার খবর আছে। 1 টাকা কামানোর মুরত নেই, সেই লোক এসেছে তুই তোকারি করতে। মারওয়ান কিছু বলল না। ছেলেকে আদর করে নিশাত স্কুলে চলে গেল। মারওয়ান নিশাতের যাওয়ার প্রতীক্ষায় ছিল। ছেলেকে কিছুক্ষণ চেপে চেপে আদর করে বলল, আই ফাইয়াজ, তোর মা অনেক পচা। নাহুয়ান আধো আধো স্বরে বলল, মা ভালো। পচা বল, পচা পুচা। এই তো হয়েছে, এখন থেকে এটা বলেই ডাকবি, ঠিক আছে? বাচ্চাটা পিটপিট করে চাইলো। মারওয়ান বলল, চল বাপ, বেটা বাইরে যাই। তোর মা না জানলেই হলো। ওই লিলিপুটের মতো মহিলা এত পাওয়ার দেখানোর মাঝের মধ্যে মনে হয় আছাড় দিয়ে নাড়ি ভুড়ি বের করে ফেলি। নাহুয়ান বাবার হাত ধরে মাথা দিয়ে কুতুম দিল। মারওয়ান তা দেখে বলল, আচ্ছা চল ঘুরতে যাই। নাহুয়ান খুশি হয়ে গেল। বাবা তাকে সবসময় বাহিরে নিয়ে যায়। বাবা ভক্ত সে। বাবা যা বলবে সেটাই খুব মেনে চলে বাচ্চাটা। মারওয়ান ছেলেকে জ্যাকেট প্যান্ট পরিয়ে নিজেও তৈরি হলো। বাইরে ভালোই শীত পড়েছে। 2 বাপ বেটা একেবারে তৈরি। ফাইয়াজকে একেবারে মিনি মারওয়ান আজদের মতোই লাগছে। যেহেতু চেহারা সুরত বাপের পেয়েছে, তাই লাগাটা অস্বাভাবিক কিছু না। দুজন রেডি হয়ে বাহিরে বেরিয়ে গেল। নিশাত স্কুলে গেলেই বাপ বেটার বাহিরে যাওয়ার হিড়িক পড়ে। মারওয়ান একটা দোকানে পার্ট টাইম জব করে, সেটা থেকে তার সিগারেটে খরচ হয়ে যায়, সাথে বাচ্চার চিপস চকলেটের খরচও। বাচ্চার মায়ের খরচ নিয়ে তার কোনো ভাবান্তর নেই। মারওয়ান ছেলেকে নিয়ে দোকানে গেল। গিয়ে নিজের জন্য সিগারেট কিনল, ছেলেকে চিপস চকলেট কিনে দিল। তারপর 2 পাপ্পাটা শহরের অলিতে গলিতে হাঁটতে লাগলো। এক হাতে বাবার হাত, অন্য হাত ধরে চিপস চকলেটের প্যাকেট নিয়ে হাঁটছে বাচ্চাটা। ভীষণ আদুরে সেই দৃশ্য। স্কুলে পরীক্ষার খাতা দেখতে দেখতে আজ বেশ খানিকটা সময় চলে গিয়েছে নিশাতের। আগামীকাল তো পরীক্ষার রেজাল্ট শিট জমা দিতে হবে, তাই এত তাড়াহুড়ো করে খাতা দেখাতে হচ্ছে। পেটে দানা পানিও পড়েনি আজ। ঘড়ির কাটায় 3:30 বাজে। স্কুলে এখন বিদ্যমান সে আর রবি ম্যাডাম। পেট জানান দিচ্ছে তার মারাত্মক খিদে পেয়েছে। প্রতিদিন বাসায় এই সময় বাচ্চাকে খাইয়ে নিজের খাওয়াও যেত। আজকে প্রেশার গিয়েছে অনেক, শরীরটা আর টানছে না। একটু বিশ্রাম খুঁজছে ক্লান্ত ভঙ্গুর শরীরটা। রবি ম্যাডাম বললেন, ম্যাডাম চলুন বাসায় যাওয়া যাক। বাসায় গিয়ে খাতা কাটবেন, অনেকক্ষণ হলো ছেলে মেয়েদের স্কুল ছুটি হয়েছে। আরও বসে থাকলে আমার খিদের চোটে মরেই পড়ব। নিশাত ভেবে পেল না কি বলবে। বাসায় তার খাতা কাটার মতো পরিবেশই নেই। বেড়িখোরটা হাউকাও লাগিয়ে রাখে, এতে তার মেজাজ থেকে উত্তপ্ত। কিন্তু রবি ম্যাডামকে তা তো আর জানানো যাবে না। শত হলেও ঘরের খবর পরকে জানানো উচিত নয়। সে মনে মনে ভাবল, যেভাবেই হোক সময় বের করে খাতাগুলো দেখে ফেলবে। বাসায় তার ছানাটা তার অপেক্ষায় অপেক্ষারত। কোনো রকমের পরীক্ষার খাতা গুছিয়ে সে আর রবি ম্যাডাম বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নিশাত ক্লান্তি নিয়ে বাসার দরজায় কড়া নাড়ল। জানে দরজা খুলতে দেরি, তাই দরজায় বাড়ি দিতেই থাকলো। খট করে দরজা খুলে গেল। দরজা খুলে দাঁড়িয়েছে মানুষরূপী এক জিরাফ। নিশাত দেখেই নিকাবের আড়ালে মুখ কুঁচকে ফেলল। এর সাথে তার দিনে 24 ঘন্টায় ঝগড়া লাগে। মারওয়ান দরজা খুলে বলল, দরজা এতবার বাড়ি দেওয়ার কে আছে?
স্কুলে পড়াও, এখনো ম্যানার্স শেখো নেই? ফাহাজের ঘুম ভাঙলে তোমার খবর করে ছাড়তাম, লিলিপুট কোথাকার। শুরু হয়ে গিয়েছে ভাঙা টেপ রেকর্ডার। এটা এখন বাজতেই থাকবে যতক্ষণ নিশাত এই বাসায় থাকবে। এই টেপ রেকর্ডারের কোনো থামাথামি থাকবে না। নিশাত দীর্ঘশ্বাস পেয়ে মারওয়ান নামক মানিকটিকে সরিয়ে ভিতরে ঢুকলো, জুতো ভিতরে ঢুকিয়ে রাখলো। মারওয়ান দরজা বন্ধ করে নিশাতের পিছু পিছু গেল। এখন তার কাজ নিশাতকে খুঁচিয়ে ঝগড়া করা। নিশাত বোরখা খুলে ফ্যান ছেড়ে তার নিচে চুল খুলে বসলো। নামাজটা স্কুলেই পড়ে ফেলেছে আজ, না হলে ওয়াক্ত থাকতো না। যেহেতু এখন শীতকাল, একটু পরে আসরে আজান পড়বে। মারওয়ান ফ্যান ছাড়তে দেখে দাঁত কিরমিনিয়ে বলল, এই শীতে ফ্যান ছেড়েছ কেন? বাচ্চাটা ঠান্ডা লাগবে না? আক্কেল বুদ্ধি হবে কবে তোমার? সাইজ যেমন লিলিপুটের মতো, বুদ্ধিও তেমন লিলিপুট মার্কা। নিশাতের মেজাজ গরম হয়ে যাচ্ছে। এই লোকটা একটা যাচ্ছে তাই সারাক্ষণ তার সাইজ নিয়ে খোটা দিতেই থাকে, যেন এটা বলে পৈশাচিক আনন্দ পায়। নিশাত কোনো কথা না বলে ঘুমন্ত ছেলের কপালে চুমু খেয়ে কম্বল দিয়ে ভালো করে শরীর ঢেকে দিল। তারপর মারওয়ানকে পাশ কাটিয়ে আলনা থেকে জামা কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। এই খাম্বার সাথে অহেতুক তর্কে জড়ানোর মতো শক্তি তার আপাতত নেই। মারওয়ান নিশাতের পাশ কাটিয়ে যাওয়ায় ফুঁসে উঠল, তবে কিছু বলল না। নিশাত গোসল করে বের হয়ে ধোয়া জামা কাপড় বারান্দায় দড়িতে মেলে দিল। ফ্যান ছেড়ে ভেজা চুল ছেড়ে শুকাতে লাগলো। মারওয়ান সিগারেটে ধোঁয়া উড়াচ্ছে। নিশাত দেখেও যেন দেখল না। আজকে শরীর এমনিতেই ক্লান্ত, ঝগড়া করার আপাতত মুড নেই। ভাত পেরে খেতে বসলো। মারওয়ান তা দেখে বলল, ঘরে স্বামী অভুক্ত আছে, সেদিকে খেয়াল আছে? নিশাত অবাক হলো যেন। এই লোক না খেয়ে বসে আছে কেন? ঘটনা কি? তাকে নিয়ে খাওয়ার পাবলিক এই পিড়ি করতো না? তাহলে এর অভুক্ত থাকার কারণ কি? নিশাত প্লেটে হাত রেখে সন্দেহের নজরে বলল, অভুক্ত থাকার কারণ কি? বাইরে হাবিজাকি কিছু খেয়েছেন? আপনি আমার ছেলেকেও অভুক্ত রেখেছেন নাকি? মারওয়ান আজাদ সিগারেট ফেলে নিশাতের পাশে বসলো। নিশাত মুখ কুচকে বলল, ছি, কি বাজে গন্ধ। একদিন বলেছে সিগারেট খেয়ে আমার আশেপাশে ত্রিসীমানায় আসবেন না। এটার গন্ধে বমি এসে পড়ে আমার। কানে কথা ঢুকে না আপনার? মারওয়ান কথা না বাড়িয়ে মুখ ধুয়ে এসে নিশাতের পাশে আবারও বসলো। বলল, হাতে ব্যথা পেয়েছি। ছেলেকে খাইয়ে হাত আরও টনটন করে ব্যথা করছিল, তাই হাত উঁচিয়ে ভাত খাওয়ার মুড ছিল না। নিশাত মুখ গম্ভীর করে বলল, ব্যথা পেলেন কি করে? সেটা তো তোর না জানলেও চলবে। ভাত খাইয়ে দিলে দে, না হলে উপোস থাকবো। আপনার চাকরানি আমি? তুই তোকারি করে চাকরানিকে অর্ডার দিচ্ছেন বুঝি? এই ব্যবহার করে আবার আশা করেন আপনাকে ভাত খাইয়ে দেব? মারওয়ান যথেষ্ট বিরক্ত হলো। এই মহিলা জাতের খালি ঘ্যান ঘ্যান ঘ্যান। সে মেজাজ কন্ট্রোল করে বলল, হাত ব্যথা দেখে তোকে বললাম, না হলে তোর মতো লিলিপুটের হাতে খেতাম নাকি? আপনাকে খাওয়ানোর জন্য তো আমি এক পায়ে খাড়া হয়ে আছি। আহা, বিড়ি খাওয়ার সময় হাত ব্যথা করেনি বুঝি? দেখলাম তো মনুষ্যকে বিড়ি টানছিলেন, তখন ব্যথা কোথায় গিয়ে গায়েব হয়ে গিয়েছিল। মারওয়ান তর্কে না গিয়ে উঠে চলে গেল। নিশাত কিছুই বলল না, নিচে ভাত তরকারি বেড়ে খেতে লাগলো। মারওয়ান বারান্দায় মেজাজ খারাপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ মুখের সামনে ভাতের লোকমা দেখে হাতের মালিকের দিকে চাইল। নিশাত নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে। মারওয়ান না খেয়ে ঘুরিয়ে নিল মুখ। নিশাত বলল, সারাদিন উপোস থাকবেন নাকি খাবারটুকু গিলবেন? আপনার মতো সারাদিন আজারা বসে থাকার সময় নেই, অনেক কাজ আছে আমার। আপনার মতো বোতাইম্মাকে যে ভাত খাইয়ে দিচ্ছি, আপনার সাত কপালের ভাগ্য। চুপচাপ মুখে খাবার নিন, লুলুতুপুতু করার সময় নেই। শেষে কথাটা একটু জোরেই বলল। মারওয়ান উপায় না পেয়ে খাবার খেয়ে নিল। পরে আবার অভুক্ত থাকতে হয়, এর থেকে খেয়ে ফেলাই যৌতুক। নিশা তো একসাথে খেয়ে নিল। খাবার খেতে খেতে আসরে আজান দিয়ে দিয়েছে। খাওয়া শেষে নিশাত নামাজ পড়ে নিল। ওই লোক জীবনেও নামাজ পড়ে না। আগে বলতো নামাজের কথা, এখন বলা ছেড়ে দিয়েছে। তার কোনো কথাই শোনার পাবলিক এই বিড়িখোর না। তবুও নামাজের তাগতা মাঝে মাঝেই দেয় নিশাত। না শুনলে নাই, নিশাতের বলার কাজ নিশাত বলে। আল্লাহ তার মতো নগণ্য বান্দির সকল গুনাহ মাফ করুক, তার স্বামীকেও হেদায়েত দিক। নাহওয়ানকে কোলে নিয়ে রাতে রান্না করছে নিশাত। কড়াইয়ে তেল দিয়ে ইলিশ ভাজা করছে সে। বিড়িখোরটার আবার ইলিশ মাছ ভাজা পছন্দ। নাহওয়ানকেও ইলিশ প্রেমী বানিয়ে ফেলেছে বদটা। অতটুকু বাচ্চাটাকে মারওয়ান আজাদ ইলিশ মাছ বেছে দিলে মজা করে মাথা নাড়িয়ে নাড়িয়ে খায়। পুরো বাপের কার্বন কপি তার মাসুম ছানাটা। শ্বশুরাপ্পা গতবার আসার সময় চাঁদপুরে বিখ্যাত ইলিশ নিয়ে এসেছিলেন। ভর্তার টাটকা টাটকা ইলিশ, বড় বড় সাইজের 3টি। ভাজলে যে সুঘ্রাণ আসে, জিভে পানি চলে আসার মতো, সেই সুঘ্রাণ ছেলের পছন্দ বলে কথা। মারওয়ান ইলিশের কাঁটা বেছে খেতে পারি না থেকে শ্বশুরাপ্পা ডিমওয়ালা বড় বড় মাছ নিয়ে আসেন প্রত্যেকবার। বড় বড় ইলিশে কাঁটা থাকে না তেমন, থাকলেও বেছে খাওয়া যায়। নাতিও ইলিশ মাছ ভাজা খাই শুনে ভীষণ খুশি হয়েছিলেন শ্বশুরাপ্পা। নাহওয়ান বলল, মা ইলিশ রানো। নিশাতকালে
চুপচাপ আদর করে বলল, জি আপা, আপনি ইলিশ ভাজা খাবেন? নাহুয়ান মাথা নাড়ল, অর্থাৎ সে খাবে। নিশাত তা দেখে বলল, আমার আব্বাটা আজকে কতটুকু ভাত খাবেন? নাহুয়ান ছোট্ট হাতে প্রসারিত করে অনেকখানি দেখালো। নিশাত হেসে গালে চুমু খেলো। ইলিশ মাছ ভাজা, হলুদ ডাল রান্না করলো। গরম গরম ভাতের সাথে ইলিশ ভাজা আর ডাল খুব মজাদার লাগে খেতে। মারওয়ান পার্ট টাইম কাজ করে দোকান থেকে বের হলো। একটা শপিং মলে পার্ট টাইম কাজ করে সে। টাকা যা পায় এতে পিরিয়ার বাচ্চার খেলনাপাতি, চিপস, চকলেটের খরচ হয়ে যায়। সে বাচ্চার জন্য চকলেট চিপস কিনে নিল। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ব্যস্ত রাস্তায় হেঁটে চলেছে সে। শহরের চারিপাশে এই রাতেও ভীষণ কোলাহলপূর্ণ, অথচ গ্রামের বাড়ি রাত 11টায় একেবারে নিস্তেজ হয়ে থাকে। মারওয়ান আজাদ হেঁটে চলেছে বাসার উদ্দেশ্যে। প্রতিমধ্যে বেলে ফুলে নেতিয়ে পড়া মালা হাতে এক বাচ্চা মেয়েকে আশেপাশে ছুটতে দেখে মারওয়ান দাঁড়িয়ে বলল। মেয়েটার চোখ মুখ ভারী উদ্বিগ্ন, যেন মাথায় রাজ্যের চিন্তা নিয়ে ছুটে চলেছে চারিপাশে। কেউ যেন তার থেকে মালা কিনে কিছু টাকা দেয়, এই আশায় তার রাত 11টায় এতটুকু বাচ্চা মেয়ে ক্লান্তহীনভাবে ছুটছে। তার হঠাৎ ফাইজের কথা মনে পড়ল। এই মেয়েটাও তার কারো না কারো বাচ্চা, আদরে ধন। আহারে, কতটা অসহায় হলে এতটুকু 10 বছরের বাচ্চাকে বাবা মা ছেড়ে দেয় এই রাতের বেলাও। জগৎ সংসারের প্রতি মারওয়ান আজাদের করুণা, মায়া, মহব্বত যদিও কম, তবুও আজকে এই বাচ্চাটার মুখে হাসি ফোটাতে তার কেমন যেন খুশি করতে ইচ্ছে হলো। নিশাত দরজা খুলে দেখল মারওয়ান দাঁড়িয়ে। নাহওয়ান বাবাকে দেখেই কোলে ঝাঁপিয়ে পড়ল। মারওয়ান ছেলেকে আদর করতে করতেই ঘরে ঢুকলো। ছেলেকে চিপস, চকলেট দিল। তারপর বাচ্চাটাকে আদর করে মুখে হাত পা ধুয়ে খেতে বসতে হলো। মারওয়ানের কোলের উপরে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে নাহওয়ান। মারওয়ান ছেলের সাথে মজা করতে করতে ভাত খাইয়ে দিচ্ছে ছেলেকে। নিশাত পাশে বসে ওদের কাণ্ড দেখছে আর ভাত খাচ্ছে। বাবা ছেলের এই হাসি মজা তার ভীষণ প্রিয়। তার মুখ দেখলে মনে হবে যে এসবে তার কোনো ভাবাবেগ নেই, অথচ মনে মনে সে ভীষণ প্রফুল্ল। নিশাত খাবার খাওয়ার শেষে সবকিছু গুছিয়ে রুমে এসে দেখল দুই বাপ ছেলে গলা জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। সেই লাইট বন্ধ করে ঘুমোতে যাওয়ার সময় খেয়াল করলো ওয়ার্ড্রোবের ওপরে নেতানো বেলি ফুলের মালা পড়ে আছে। ঠোঁটের কোনায় হাসি খেলে গেল কি তার। প্রত্যুষে উঠে সংসারের সকল কাজ করা বোধহয় প্রতিটি নারীরই চিরায়িত রোগ। খুব ভোরে উঠে স্বামী, সন্তান, পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য গরম কিংবা শীত কোনো কিছুই তাদের দমিয়ে রাখতে পারে না। হাড় কাঁপানো শীতে সেই উষাকালে উঠে পড়েছে নিশাত। ফজরের নামাজ পড়ে লেগে গিয়েছে সংসারের যাবতীয় কাজে। রান্নাঘরে পানি গরম হচ্ছে। নিশাত আদা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নামিয়ে নিল। গরম আটা মাখিয়ে গোল গোলে 6টি লিচি বানালো। রুটি বেলে ছেঁকে নিল। সবজি ভাজি আগেই করে রেখেছে। গাজর, ফুলকপি, বরবটি আর আলু দিয়ে বানানো এই সবজি ভাজি রুটি দিয়ে খেতে দারুণ লাগে। যদিও নিশাত প্রতিদিনই খাবারে ভিন্ন আইটেম রাখার চেষ্টা করে, বাচ্চাটা একই খাবার প্রতিদিন খেতে চায় না। বাবা ছেলে চালিয়ে মারে তাকে। এখন তার কাজ দুই নবাবজাদা আর শাহেন শাহকে ডাকে। বাপটা যেই ভাদাইম মা ছেলেকেও ওই রকমই বানাচ্ছে। নিশাত রুমে গিয়ে দেখল মারওয়ান আজাদের বুকের উপরে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে মিনি মারওয়ান আজাদ। দুই বাপ্পাটা আরামে নিশ্চিন্তে কি সুন্দর ঘুমোচ্ছে। নিশাতের ঘুম ভাঙে ইচ্ছে হলো না। কি আদরে লাগছিল বাপ্পাটা দুটোকে, মাশাআল্লাহ। চোখ জড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। নিশাত বাবা ছেলেকে খাইয়ে একটু পরে স্কুলে যাবে, তাই না চাইতেও ওদেরকে জাগিয়ে তুলতে হবে তার। সে মশারি খুলে ছেলেকে কোলে নিতে চাইল, কিন্তু মারওয়ান আজাদ শক্ত করে ছেলেকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। নিশাত এবার মুখ খুলল, বলল, এই যে নবাবের বংশধর, উঠুন, নাস্তা খেয়ে আমাকে কর্তৃত্ব করুন। 3:30 তো মরার মতো ঘুমান, কাজ বাজ তো কিছুই নেই, খেয়ে দিয়ে আবার না হয় ঘুমাবেন, উঠুন। নিশাত চোখে মারওয়ানকে ঝাঁকিয়ে বলছিল কথাগুলো। মারওয়ান চোখ বন্ধ করে ছেলেকে নিয়ে পাশ ফিরে আরাম করে শুল। নিশাত খেপে গেল, জোরে ধাক্কা দিল, কিন্তু মারওয়ান তারার মতো পড়ে রইল। নিশাত বলল, আমি জানি আপনি জেগে আছেন, জেদে গিয়ে শুয়ে আছেন যেন আমাকে শায়েস্তা করা যায়। আমি বুঝি না ভেবেছেন? আপনি নাস্তা না খেলে নাই, আমার ছানাকে আমার কাছে দিন, ওকে খাইয়ে স্কুলে যাব, আজারে বসে থাকার টাইম নেই। মারওয়ান তাও নড়ল না। নিশাত খেপে খেয়ে নাহওয়ানকে জোর করে নিতে চাইল, কিন্তু মারওয়ান দিতে নারাজ। যেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই পক্ষের মাঝে, কে কাকে হারাবে আর বাচ্চাকে তার কাছে রাখবে। স্বাভাবিকভাবেই নিশাত ওই শক্তিশালী পুরুষের থেকে তার ছানাকে আনতে পারল না। সে ব্যর্থ হয়ে বসে পড়ল। মারওয়ান এক চোখ খুলে দেখল নিশাত মুখ কালো করে রেখেছে। নিশাতের গোমরা মুখ দেখে চোখ বন্ধ করে মুচকি হাসল সে, কিন্তু হাসি বেশিক্ষণ টিকল না। এতক্ষণ দুজনে ধাক্কা খেয়ে নাহওয়ানের ঘুম ভেঙে গিয়েছে। সে শব্দ করে কেঁদে উঠল, যেন বোঝাতে চাইল, আমাকে ঘুম থেকে উঠানো কেন হলো?
নিশাত তাড়াহুড়ো করে বাচ্চাকে নিতে চাইল, কিন্তু মারওয়ান না দিয়ে নিজে আদর করতে লাগলো। নাহওয়ান তাও কান্না থামাচ্ছে না। ওর কান্না মায়ের কোলে লেগেই গেল। একমাত্র থামবে মায়ের কোলে গেলেই, কারণ মায়েরা জাদু দিয়ে সন্তানের কান্না ভানিশ করতে পারে, যা বাবারাও মাঝে মাঝে পারে না। মারওয়ান হাল ছেড়ে ওকে নিশাতের কোলে দিল। নিশাত তা দেখে বলল, হাওয়া ফুরিয়ে গেল বুঝি? বাচ্চার কান্না থামাতে পারলেন না, এখন আমাকে দিয়ে দিচ্ছেন কেন? খুব তো গায়ের জোর খাটিয়ে নিজের কাছে রাখতে চাইছেন, দেখলেন বাচ্চা আপনার কাছে থাকলো না। মারওয়ান বিরক্ত হলো বেশ, বলল, তোর কারণেই তো ফায়াজের ঘুম ভাঙলো, আরও কাঁদলো। আমাদের বাপ্পাটাকে একসাথে দেখলে তো সহ্য হয় না, তাই আলাদা করতে টেনা হিচড়া শুরু করেছিস, যত সব। নিশাত ছেলেকে শান্ত করতে করতে বলল, নিজের মুরুদ নেই এক আনার এসছে মানুষকে বলতে, যত সব। আপনার নাস্তা আজকে বন্ধ, দেখি কে আপনাকে নাস্তা দেয়। মারওয়ান আড়মোড়া ভেঙে বলল, এখনও যদি রাস্তায় দাঁড়িয়ে একটা মুচকি হাসি দেই তাহলে দেখবি মেয়েদের লাইন লেগে যাবে, তখন ভাতের অভাব হবে না। আফটার অল আমি যথেষ্ট হ্যান্ডসাম। তোর মতো লিলিপুটের পাশে আমার মতো জোয়ান তাগড়া যুবককে কখনোই মানাই না। নিশাত মুখে মুচড়ে বলল, শুধু হ্যান্ডসাম সুন্দর দিয়ে কি হবে? মেয়েরা আপনার সুন্দর চেহারার আড়াইলে এই ভাদাইম্মা বিড়িখোর লোকের কথা জানে? জানলে আপনার ত্রিসীমায়েরও ওরা ঘিসবে না। আসছে তার মতো ভাদাইম্মার পাশে নাকি আমারে মানাই না। আসলেই আমার পাশে আপনাকে মানাই না, খাম্মা একটা। কতটুকু বলি নিস্তার প্রস্থান করলো। যতক্ষণ থাকবে তর্ক বিতর্ক চলতেই থাকবে, তাই এখান থেকে চলে যাওয়াই শ্রেয়। অন্যদিকে মারওয়ান আজাদ ভিতরে ভিতরে রেগে গেল। সে আজেমে চেড়ে উঠে সিগারেট ধরালো, ধোঁয়া ছড়াতে ছড়াতে কিছু ভাবলো। তাকে এতগুলো কথা শোনালো আর সে চুপ থাকবে, এটা মানা যায় না। এর একটা বিহিত করতেই হবে। নিশাত বাচ্চাকে খাইয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে রুমে আসলো। নাহওয়ান খেলনা দিয়ে খেলছে রুমের পাশে রুমে। সে রুমে ঢুকে দেখলো খামাটা আলমারির সামনে দাঁড়িয়ে আছে। সে বোরকা নেবে কিভাবে? এমনিতেই ঝগড়া লেগেই থাকে, এখন কিছু বললে এক গাদা কথা শুনতে হবে। তাই আস্তে আস্তে হেঁটে আলমারির সামনে দাঁড়ালো। মারওয়ান পুরো কুচকে সিগারেট খাচ্ছে। সে কেসে উঠল, তবুও সরল না। আবারও কাশি দিল, তাও কোনো নড়াচড়া নেই। নিশাত বলল, সমস্যা কি? এত জায়গা থাকতে আলমারির সামনে কি আপনার? সরুন সামনে থেকে, স্কুলে যাওয়ার সময় যাচ্ছে। মারওয়ান করে দাঁড়িয়েই কিছুক্ষণ নিশাতকে দেখলো, তারপর শক্ত করে চাপটে ধরল। নিশাত মোচড়ামুচড়ি শুরু করলো, বলল, সমস্যা কি? ছাড়ুন বলছি। মারওয়ান বলল, তোমাকে যদি এখন একটা আছাড় দেই কেমন হবে? নিশাত একটু জোরে বলল, আপনি দূরে সরুন, সিগারেটের গন্ধে বমি আসছে, আমার মাথা ঘুরোচ্ছে, সরুন প্লিজ। মারওয়ান তাও ছাড়ল না, জাপটে ধরে রাখলো। তার মেজাজ হঠাৎই খারাপ হয়ে গেছে। মেজাজ খারাপ হলে তার মানুষটাকে পেটানোর বাতিক আছে। যেমন সে বহুত মারামারি করেছে, এগুলো বর্তমানে অতীত। নিশা তার মারামারির রূপ কখনোই দেখেনি। শুধু এতটুকু জানে অতিরিক্ত রাগ উঠলে মারওয়ান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু নিশাতকে কখনোই আঘাত করেনি। চোয়াল চেপে ধরে এতটুকু শুধু আজকে এমন চাপটা ধরলো কেন? নিশাতের দম বন্ধ হয়ে আসছে। সে শরীর ছেড়ে দিল একেবারে। মারওয়ানের হুঁশ ফিরল, নিশাতকে ধাক্কা দিয়ে সরালো, বলল, নেক্সট টাইম মুখে মুখে আর তর্ক করলে খবর আছে তোমার। চারা পেয়ে নিশাত দম ছাড়লো যেন। বাপরে, এই খাম্বার এত শক্তি! নিশাতের শরীর কাঁপছে এখনও। মারওয়ান আলমারি থেকে সামনে থেকে সরে পড়ল। নিশাত বিছানায় বসে কিছুক্ষণ ধতাস্থ হলো, তারপর রেডি হয়ে নিল। সে তৌবা পড়ল, আর জীবনে এই খাম্বার সাথে তর্কে জড়াই তাহলে তার নাম পাল্টে ফেলবে। তাকে মেরে ফেলার প্ল্যান করেছিল পিরিখোরটা। নাহওয়ানকেও আদর করে স্কুলে চলে গেল সে। ম্যাডাম, আপনার হাজব্যান্ডকে যার দোকানের সামনে সিগারেট টানতে দেখেছি কাল, উনি কি কোনো কাজ করেন না? কথাটা নাজমা ম্যাডাম বলে উঠলেন। গ্রামে যাওয়ার জন্য একদিন রিকশায় করে বাস স্টেশনে যাচ্ছিল সে আর মারওয়ান আজাদ। সেদিন নাজমা ম্যাডাম মারওয়ান আজাদকে দেখে ফেলেন। সেই থেকে মারওয়ানকে কোথাও সিগারেট খেতে দেখলেই নিশাতের কাছে খুব রসিয়ে রসিয়ে আলাপ করেন তিনি, যেন এটা করে ভীষণ মজা পান তিনি। তার স্বামীর নামকরা কোম্পানির ম্যানেজার, আর নিশাতের স্বামী ভবঘুরে কোম্পানির ম্যানেজার। ব্যাপারটা তাকে খুব উৎফুল্ল করে মনে হয়। নিশাত এইসব কথা শুনে সতর্পণে এড়িয়ে চলে। তবে আজকে যেন নাজমা ম্যাডাম ছাড়বেন না বলে পণ করেছেন। সেখানে রবি ম্যাডামও উপস্থিত ছিলেন। তিনি জানতেন না নিশাতের হাজব্যান্ড যে এমন, তাই তিনি বললেন, ম্যাডাম, আপনার স্বামী কি কোনো কাজ করেন না? নিশাতের লজ্জায় মাথা কেমন নিচু হয়ে গেল যেন। আজ একজন জেনেছে, কাল সবাই জানবে। তখন নিশাতের এই স্কুলে চাকরি করাই বন্ধ হয়ে যাবে। অনেক কথাই তারা জানতে চাইছেন নিশাতের কাছে, কিন্তু নিশাত কিছু বলার মুখ পেল না। ক্লাসের সময় হয়ে যাওয়ার চেয়ে যে যার ক্লাসের মধ্যে চলে গেল, আর নিশাত শক্ত কঠিন মুখ করে বসে রইল। বাবা, তকেত খাবো। মারওয়ান ছেলেকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। ছেলের আবদার রাখতে চকলেট কিনে দিল। আজকে হাতে টাকার শর্ট আছে,
তাই বেশি কিছু কিনে দিতে পারল না। মারওয়ান বলল, ফাইজ চল, আজকে তুই বাপ্পাটা পার্কে যাব। নাহওয়ান মাথা নাড়ল, বাবার আঙুল ধরে চকলেট খেতে খেতে বলল, চলো চাই। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে গালে চুমু খেয়ে পড়ল, তোকে খেয়ে ফেলি ফায়াজ। নাহওয়ান মাথা নাড়িয়ে না বলল। মারওয়ান আজকে আবারও তার গালে চুমু খেলো, বলল, একটু খাই। নাহওয়ান চকলেট মাখা হাত দিয়ে বাবার মুখে হাত দিয়ে বলল, ইন্না, আমার মুখে চকলেট মাখালি কেন? আজকে তোকে খেয়েই ফেলবো। বলেই মারওয়ান নাহওয়ানের ফুলো ফুলো গালে কামড় দিল। বাচ্চাটা কেঁদে দিল। বাবার কোল থেকে নামার জন্য ধস্তাধস্তি করতে লাগলো। মারওয়ান তা থেকে হেসে উঠে বলল, চিপস খাবা কে জানো? নাহওয়ান কান্না থামিয়ে বলল, আমি। মারওয়ান জোরে হেসে ছেলেকে কাঁধে চড়ালো। নাহওয়ান ছেলের কাঁধে চড়ে বাবার সাথে তাল মিলিয়ে ফিচফিচ করে হাসলো। আশেপাশের মানুষজন তাকালো হাস্যরত দুই বাবা ছেলের দিকে। দুপুর 2টো বাজে। এই সময় সকলে ভাত ঘুম দিয়ে একটু বিশ্রাম নেওয়ার তাগিদে থাকে। নিশাত ক্লান্ত পায়ে বাসায় ঢুকল। মারওয়ান দরজা খুলে চেঁচামেচি করলেও অন্যান্য দিনের মতো নিশাত প্রত্যুত্তর করেনি। নির্জীবের মতো ঘরে ঢুকে বোরকা খুলে বিছানায় বসেছে। নাহওয়ান মাকে দেখে কোলে চাপিয়ে পড়ল। বাচ্চাটা মায়ের জন্য সবসময় অপেক্ষা করে থাকে, মা কখন ঘরে ঢুকবে আর মাকে নিয়ে একসাথে বসে ভাত খাবে। নিশাত ছেলেকে কিছুক্ষণ আদর করল। মারওয়ান পুরো কুচকে মা ছেলেকে দেখছে, মনে মনে ভাবছে, তার দিকে আজকে তাকালেও না, ঘটনা কি? নাহওয়ান মাকে বলল, মা ত্বকে আনছো? নিশাত ছেলেকে কোলের মধ্যে দিয়ে আদর করে বলল, মনে ছিল না বাবা, কালকে আনবো, ঠিক আছে? নাহওয়ান মাথা কাত করে সম্মতি জানালো। নিশাত উঠে গোসল সেরে নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছালো। কোথা থেকে নাহওয়ান টুপি পরে ছোট ছোট পায়ে জায়নামাজে দাঁড়ালো। মায়ের সামনে দাঁড়িয়ে কার গড়িয়ে ফোকলা দাঁতে হাসলো। নিশাত ছেলেকে মন ভরে দেখল। বাচ্চাটা নামাজ পড়তে আসলেই তার পাশে এসে দাঁড়াবে। অবুঝের মতো মা যা করবে তাই করবে। মা যখন সূরা পড়ার জন্য ঠোঁট নাড়ায় তখন সে এমনিতেই অনবরত ঠোঁট নাড়াতে থাকে। কি যে সুন্দর সেই মুহূর্ত। নিশাত মনে মনে খুব করে দোয়া করে তার সন্তান যেন আল্লাহর প্রতি বান্দারূপে, প্রিয় বান্দারূপে এই পৃথিবীতে পদাচারণ করতে পারে, বাবার সঙ্গে যেন বিগড়ে না যায়। এমনিতেই বেশিরভাগ সময় বাবার কাছেই থাকে ছেলেটা, তাই প্রায় তার সংশয় জাগে বাচ্চাটা বাপের মতোই আল্লাহ বিমুখী না হয়। মারওয়ান যদিও আল্লাহকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে না, কিন্তু ইসলামের আদেশে হুকুম আহমক তো মানেই না। এটাই নিশাতকে বড় চিন্তিত আর ভয় ফেলে দেয়। কত ভয়ঙ্কর কথা, ফরজ নামাজ দিনের পর দিন এই লোক মিস করে যাচ্ছে। নিশাত আল্লাহর কাছে স্বামীর হেদায়েত কামনা করে। আর কিছু না ভেবে নামাজে দাঁড়িয়ে গেল সে। বাচ্চাটা ঘাড় ঘুরিয়ে মাকে বুকে হাত বাঁধতে দেখে নিজেও বুকে হাত বাঁধল। তারপর একটু পর আবারও ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকায়, হাত ছেড়েছে কিনা দেখছে। নিশাত রুকুতে গেলে নাহওয়ানা রুকুতে গেল। নিশাত সিজদা দিতে গিয়ে ছেলেকে নিয়ে সিজদা দিল। মারওয়ান এতক্ষণ না মা ছেলের মুহূর্তটি দেখছিল। তার কাছে খারাপ লাগছে না। প্রায় এই মুহূর্ত সে দেখে, আরাম করেই মা ছেলের নামাজ দেখে। কিন্তু নিজে নামাজের বেলায় গাফেল। সিগারেটের প্যাকেট থেকে বের করে বারান্দায় চলে গেল। নামাজের সামনে এই যাই হোক সিগারেট টানা অনুচিত, এতটুকু বোধ তার আছে। নামাজ শেষ করে মোনাজাতে অনেক কিছু চাইল নিশাত। বাচ্চাটাও ছোট ছোট হাত দিয়ে মায়ের সাথে মোনাজাত ধরেছে। নিশাত মোনাজাত শেষ করে ছেলের গায়ে ফু দিল। তারপর ছেলেকে কোলে নিয়ে জায়নামাজ ভাঁজ করল। নাহওয়ান মায়ের গলা জড়িয়ে ধরে মায়ের ঘাড়ে মাথা ফেলে রাখল। নিশাত বাচ্চাকে ছেলেকে নিয়ে রান্নাঘরে গেল। ভাত তরকারি 2 প্লেটে বেড়ে নিল। ঘরে প্লেট দুটো নিয়ে এসে মেঝেতে পাটি বিছালো। নাহওয়ানকে খাইয়ে দিতে চাইলে বাচ্চার বলল, বাবা কই? বাবার হাতে কব। নিশাত বলল, আজকে মায়ের হাতে খাও পাখি, কালকে বাবার হাতে খেও। নাহওয়ান 2 পাশে মাথা নাড়িয়ে না করল, অর্থাৎ সে বাবার হাতেই খাবে। নিশাত তাই হতাশ হয়ে বলল, যাও বাবাকে ডেকে নিয়ে এসো তাহলে। নাহওয়ান মায়ের কোল থেকে নেমে বাবা বাবা ডাকতে ডাকতে দৌড়ে বারান্দায় গেল। মারওয়ান সিগারেটের ধোঁয়া উড়াতে মগ্ন ছিল। ছেলেটাকে ঘর থেকে বেরিয়ে সিগারেট ফেলে দিল। বাচ্চাটা বাবার ঠ্যাং ধরে চলে আছে আর বলছে, বাবা ভাতও খাবে না? মা আমি ভাতও নিয়ে বসে আছি, তোলো তাড়াতাড়ি। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে ঘরে ঢুকলো। তারপর পার্টি থেকে অগ্রসর হতে গিয়ে খেয়ালে আসলো সিগারেটের গন্ধ আসছে তার শরীর থেকে, তাই হাত মুখ ধুয়ে পার্টিতে বসলো। আর চোখে নিশাতের দিকে বার করে চাইল, কিন্তু নিশাত তবুও তাকাচ্ছে না, যেন তাকাবে না বলে আজকে পণ করেছে। মারওয়ানের ভ্রু আপনা আপনি কুচকে গেল। সকালে ঝাপটে ধরেছিল দেখে কথা বলছে না নাকি অন্য কারণ? দুরু
এসব নটাঙ্কি ছেলে মেয়েরাই মানায়। যত সব নাটক। না কোচকে রইল সে। নাহুয়ান বাবার হাঁটুর উপরে বসে হাত খাচ্ছে। মারওয়ান ভাত খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। নিশাত খেয়ে দিয়ে উঠে বিছানায় শুয়ে পড়ল। আজকে তার শরীর বেশি ক্লান্ত। মারওয়ান ছেলের মুখ পরিষ্কার করে দিয়ে প্লেট ধুয়ে রাখলো। ছেলেকে দিয়ে বিছানায় এসে দেখল নিশাত আগে থেকে শুয়ে আছে। নাহুয়ান মাকে শুয়ে থাকতে দেখে লাফ দিয়ে বাবার কোল থেকে নেমে মায়ের কাছে গেল। দেখল মা চোখ বন্ধ করে আছে। নাহুয়ান তার ছোট ছোট হাত দিয়ে মায়ের বুকের ওপরে উঠল। নিশাত চোখ খুলে তার মামনিকে বুকের ওপরে দেখে একটু হাসল। তারপর চাপড়ে ধরল, বলল, আপা একটু ঘুমান, মাকে জ্বালাবেন না, মা ভীষণ ক্লান্ত। মারওয়ান এখনো কপাল কুঁচকে নিশাতের দিকে তাকিয়ে আছে। এর হয়েছে কি? সে নিজে আগ বাড়িয়ে জীবনে ও জিজ্ঞেস করবে না কি হয়েছে। এটা তার স্বভাব বিরুদ্ধ। যা মন চায় হোক। তার কি? মারওয়ান অন্য পাশে শোয়ার জন্য বিছানায় যেই উঠতে নিল অমনি নিশাত পড়ল। পুরুষ মানুষ দেখেছি, কিন্তু এরকম আকাইম্মা ভাতাইম্মা কাপুরুষ দেখিনি। এর মধ্যে আল্লাহ লাশ লজ্জার ছিটে ফোটাও দেয়নি। মারওয়ান রাগে কিরমির করতে লাগলো। সে কোনো কথা বলল না। বাচ্চার ঘুমের অপেক্ষা করতে লাগলো। নাহুয়ান যেই ঘুমালো অমনি নিশাতকে টেনে বিছানায় বসালো। নিশাতের মাত্রই চোখটা লেগে এসেছিল। হঠাৎ আক্রমণে তন্দা খেয়ে গেল। চোখের সামনে মারওয়ানকে খিটখিটে নজরে তাকিয়ে থাকতে দেখে বলল, সমস্যা কি? এরকম কেউ করে? আমাকে মানুষ মনে করেন না নাকি? ঘুমন্ত মানুষটাকে এরকম টেনে বসানোর কারণ কি? আল্লাহ কি আপনাকে আক্কেল বুদ্ধিও দেয়নি? মারওয়ান খিটখিটে করতে করতে বলল, একটু আগে কি বলেছিলে? আমি আকাইম্মা ভাতাইম্মার লাজহীন পুরুষ? কি করেছি যে এসব বললি? আমি কাজ করি না? আর পুরুষের কখনো লাজ শরম থাকতে নেই, ওটা মেয়ে মানুষের ভূষণ। তাহলে এসব কথা আমাকে বললে কোন সাহসে? বেশ করেছি বলেছি, আরও বলবো। আপনাকে আমার কলিগরা যেখানে সেখানে বেড়ি টানতে দেখে। একবার বলছি না, আমার স্কুলের ত্রিসীমানায় আপনি পা রাখবেন না? দরকার হলে দূরে গিয়ে আপনি বিড়ি কিনুন, না হয় গু কিনুন, ওটা আমার দেখার বিষয় না। কিন্তু আমার মান সম্মান নষ্ট করার কোনো রাইটস নেই আপনার। মারওয়ান বলল, কাল থেকে তোর ওই কলেজের সামনে যেয়ে সিগারেট টেনে আসবো। কে কী করলো তা দিয়ে তোর ওই কলেজের কি? তোর কলেজ কি আমার খাওয়াই না পড়াই? ফাত্রা মহিলা, তুই যেমন ফাত্রা তোর কলিগও তেমন। নিজের টাকায় বিড়ি কিনি, ওই কুটনি কিনে দেয় নাকি? নিশাত চোখ লাল করে বলল, লজ্জা করে না আপনার? আবার বলছেন নিজের টাকায় বিড়ি কিনে ওনার কি? মানুষের তো ন্যূনতম লাজ লজ্জা থাকে, আপনার সেটাও নেই। আবার বড় গলায় বলছেন এসব। আপনি নিজেই তো ফাট্টা নাম্বার 1 যত সব। এতটুকু বলে নিশাত শুয়ে পড়ল। ওদিকে মারওয়ান দাঁতে দাঁত খিয়েছে নিশাতের দিকে কটমট নজরে তাকিয়ে আছে। এই চাহনি বলে দিচ্ছে সামনে ভয়াবহ অশনি সংকেত। নিশাতের ঘুম ভাঙল মাগরিবের একটু আগে, তাও আবার ফোনের শব্দে। স্ক্রিনে জলজল করে। জ্বলে উঠল আপ্পা নামটা। নিশাত চট করে উঠে ফোনে কানে লাগিয়ে বলল, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওপাশ থেকে মাহবুব আলম হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি রে মা। তোমার গলা এমন শোনাচ্ছে কেন মা? এই তো আব্বা, একটু ঘুমিয়েছিলাম, তাই এমন শোনাচ্ছে মনে হয়। ও তাই বলো, ওই বেয়াদবটা কোথায় রে? জানি না আব্বা, কোথাও বেরিয়েছে বোধহয়। আমাকে বলে আপনার ছেলে কখনো বের হয়? এই বেয়াদবটাকে নিয়ে আর পারি না। আমার পরিবার বংশে এমন একটা নমুনাও নেই। এই নমুনা কোথা থেকে যে হলো আল্লাহ জানে। নিশাত বলল, থাক আব্বা, এসব নিয়ে কথা বলে লাভ নেই। সে কোনোদিনও শোধরাবে না। এক আল্লাহ ছাড়া তাকে কেউ শোধরাতে পারবে না। আম্মা, বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। শুধু তোমার শাশুড়ি ছেলের শোকে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে থাকে। আম্মার খেয়াল রাখবেন আব্বা, বুড়ো বয়সে বেশি চাপ দিলে উনি আরও অসুস্থ হয়ে পড়বেন। নিজেরও যত্ন নিয়েন। ইনশাআল্লাহ নিব মা। আমার দাদু ভাই কই? ঘুমোচ্ছে আব্বা। ও, একটু কথা বলতে ইচ্ছে করছিল নাতি তার সাথে। তোমার আম্মা খালি নাতির সাথে কথা বলবেন বলে মুখিয়ে থাকেন। কি আদর আদর চেহারা আমার দাদু ভাইয়ের, মাশাআল্লাহ, নজর না লাগুক। নিশাত ফোন কানে নিয়ে ঘুমন্ত ছেলের আদরে বদনে চুমু এঁকে দিল। বাচ্চাটার মায়ের আদরে ঘুম ভেঙে গেল। নাহুয়ান মোড়ামুড়ি করে চোখ ডলে নিল। নিশাত তা দেখে বলল, বাবা আদর দাদুর সাথে কথা বলবে? নাহুয়ান চোখ ডুলে সম্মতি জানালো। নিশাত ফোন কানের কাছে দিয়ে বলল, দাদুকে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে মাহবুব আলম বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই, কেমন আছেন আপনি? ভালো, নিশাত বলল। তুমি জিজ্ঞেস করো দাদু কেমন আছেন। নাহুয়ান বলল, দাদু কেমন আছেন? ভালো রে দাদু ভাই। দাদুর কাছে কবে আসবেন ভাই? নিশাত শিখিয়ে দিল, বলো শীঘ্রই। বাচ্চাটা আমাকে অনুকরণ করে বলল, শিখলি? ভাত খেয়েছেন ভাই? খেয়েছি। দাদুমণির সাথে কথা বলবেন? বলবো। ফোন কানে নিলেন মাইমুনা বেগম।
কানে নিয়েই বললেন, আমার নাতি কেমন আছে? ভালো আছি, তুমি কেমন আছো? নিশাত ফোনের ওপাশে সব শিখিয়ে দিচ্ছে বাচ্চাটাকে। বাচ্চাটা সেসবই অনুকরণ করে বলছে। মাইমুনা বেগম বললেন, আল্লাহ ভালোই রেখেছেন ভাই। আপনার আব্বা কই ভাই? বাবা নাই, বলে বাইরে গেছে। এরকম আরও নানা কথা বলল দাদা দাদি আর নাতির মধ্যে। বেশিরভাগই নিশাত শিখিয়ে দিয়েছে। এভাবে সন্ধ্যাটা পার হলো তাদের। মারওয়ান বাসায় ঢুকে ছেলেকে নিয়ে কোথায় যেন বের হয়েছে। নিশাত জিজ্ঞেস করলেও কোনো উত্তর পায়নি। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে একটা জামা কাপড়ের দোকানে ঢুকলো। ছেলেকে দুটো শার্ট আর একটা প্যান্ট কিনে দিল। রাতে এখানে দাম কিছুটা সস্তা থাকে, তাই কিনে নিল মারওয়ান। ছেলের জন্য একজোড়া জুতোও কিনল। নাহওয়ান খুশিতে হাততালি দিতে থাকলো। সবকিছু কিনে বাসা গেল দুই বাপ বেটা। নিশাত ছেলেকে নতুন জামা পরনে দেখে বুঝল মারওয়ান কিনে দিয়েছে, তাই আর জিজ্ঞেস করলো না কিছু। কিন্তু টাকা কোথায় পেয়েছে? নাহওয়ান জামা কাপড় পরে মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। একটু পরপর ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে বাবার কাছে যাচ্ছে একবার, আবার মায়ের কাছে আসছে একবার। নিশাত ছেলেকে আদর দিয়ে রান্নাঘরের সব কিছু ধুয়ে মুছে রাখছে। সব কিছু গুছিয়ে রুমে এসে বিছানায় বসতেই দেখলো পকেটে কি যেন একটা। প্যাকেট খুলে দেখলো একটা হিজাব, নিকাব আর একজোড়া ইমিটেশনের চুড়ি। এইসবের নিচে একখানা চিঠিও আছে। ভাঁজ খুলে দেখলো সেখানে লেখা, বিড়ির টাকা জমিয়ে এসব কিনেছি। তোর কলিগকে এসব দেখাবি, দেখিয়ে বলবি আমার হাজবেন্ড আমার যথেষ্ট কেয়ার করে। আপনাদের স্বামী স্ত্রীর বিষয়ে নাক না গলালেও চলবে, ফালতু মহিলা। নিশাত মুখ ভেঙচে বলল, কলিগকে দেখানোর জন্য বিড়িখোরটা এসব এনেছে, তাও বিড়ির টাকায়। আহা, কত স্যাক্রিফাইস করলো। তাই তো বলি ওই খাম্মা আমার জন্য আনবে জিনিস, পুরোই হাস্যকর। অন্ধকারাচ্ছন্ন একটি ঘরে মোমবাতির মৃদু আলো জ্বলছে। ভেতরে ইজি চেয়ারটা তুলছে। তার ওপরে বসে আছে কেউ একজন। যুবকটির হাত ব্যান্ডেজ করা। ব্যান্ডেজকৃত হাতে শক্ত কিছু চেপে ধরে আছে। মাথায় ক্যাপ পরা। একটু পর ঘরের দরজায় টোকা পড়াই চেয়ারটির দোলাটি আপনা আপনি বন্ধ হয়ে গেল। যুবকটি গম্ভীর মুখে দরজা খুলল। দরজার ওপাশে একজন মধ্যবয়সী নারী দাঁড়িয়ে। নারীটি বললেন, ইহাব, এই অসময়ে দরজাটা আটকে রুম অন্ধকার করে রেখেছ কেন? ইহাব নামক যুবকটি কিছু বলল না। নারীটি আবার বললেন, কথা বলছো না কেন? তোমার নেতাগিরি খবরদার আমার সামনে দেখাবে না। মনে আছে আমি তোমার কি হই? ইহাব নামক যুবকটি এবার কথা বলে উঠল। বলল, কি সমস্যা আম্মু? কথা বলতে ভালো লাগছে না দেখে কথা বলছি না। সবসময় তোমার ইমোশনাল কথা না বললেই না। এতটুকু বলে ইহাব ইজি চেয়ারে গিয়ে বসল। পেছনে পেছনে প্রবেশ করলেন উর্মি ভুইয়া। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে? হাতে ব্যান্ডেজ কেন? কার সাথে মারামারি করে আসলে? কারোর সাথে না, বিরক্ত করো না তো, একটু একা থাকতে চাই। শামীম বলল, তুমি উত্তরপাড়ার নিহালের সাথে লেগেছ আজ, কথাটা সত্যি? ইহাপ্রু কুচকে শামীমের গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে, ওর খবর আছে আজকে। উর্মি ভুইয়া বললেন, তোমার বাবা তোমাকে পোস্টরই দিয়ে বেশি মাথায় উঠিয়েছেন। তার মতো পুরো গ্রামের নেতাগিরি করতে চাও? শোনো, তোমার বাবা চেয়ারম্যান দেখে সবাই পায়ের নিচে রাখবে এরকম ভুলেও ভেবো না। তোমার বাবাও তোমার মতো ছিল, মারামারি নেতাগিরি করে বেড়াতো। বাবার হিস্ট্রি আর ছেলেকে শোনাচ্ছি না, তবে আমি চাই তুমি তোমার বাবার মতো না হও। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও। কথাটুকু বলে উর্মি ভুইয়া প্রস্থান করলেন। ইহা ফুস করে উঠল। শামীম তার হাতে একচুট খাবে, তার বন্দোবস্ত হয়ে গেল। তার চোখে বছর কয়েক আগের কিছু দৃশ্য উকি দিল। কেউ তার দিকে তাকিয়ে উপহাস মাখা হাসি দিয়ে তাকিয়ে আছে। হাতের মুঠো শক্ত করে চেপে ধরল সে। এই গ্রামে আসলে ওর চিহ্নই নিশ্চিহ্ন করে দেবে। না হলে তার নাম ইহা ভুইয়া না, শুধু সময়ের অপেক্ষা। নিশাদকে আজকে সাপ্তাহিক ছুটি। খুব সকালেই ঘুম থেকে ওঠা তার নিত্যদিনের স্বভাব। ফজর পরে সে কখন ঘুমায় না, ঘরে প্রয়োজনীয় কাজ সারে। শুক্রবারে একটু ভালো মন্দ রান্নার চেষ্টা করে সে। সারা সপ্তাহ তো স্কুলের পেছনেই সময় চলে যায়। নিজের পরিবারের জন্য এই একটা দিনই একটু স্বস্তির। কাজের প্রেশার না থাকলেও কাজ নেহাতে কম নয়। বাজার করে রান্না চড়াতে হয়। বেড়েখোরটা একটু বাজারও করে না। এতটাও অলস্যে তার জন্মেও দেখেনি। রান্না করে সব বাজার গুছিয়ে রেখেছে নিশাত। আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবে। সব কিছুর যা দাম, চড়া মূল্য। সওদাপাতির ফার্মের মুরগি 1 কেজির দামে 200 নিয়েছে। এত দাম দেখে মুরগি কেনার স্বাদই মিটে গিয়েছে নিশাতের। সপ্তাহে একদিনে যদি মাংস জাতীয় কিছু না রাখে, তাহলে প্রোটিনের ঘাটতি দেখা যেতে পারে। তাছাড়াও ছেলেটা একটু গোস্ত পছন্দ করে। শাক সবজির চেয়ে গোস্তের প্রতি আগ্রহ বেশি বাচ্চাটার। নিশাত বটি নিয়ে মুরগি পিস পিস করতে লেগে পড়ল। নাহওয়ান ঘুম থেকে উঠে আশেপাশে মাকে খুঁজল। বাবার বুক থেকে নেমে ছোট্ট বুকে ভর দিয়ে খাট থেকে নামল।
চোখ ডলে ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে মাকে ডেকে উঠল। রান্না করে এসে নিশাদকে কাজ করতে দেখে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মা কোথায় ছিলে? নিশাদ মুরগি কাটতে কাটতেই বলল, ঘরে তো ছিলাম আব্বা, আপনি উঠে গিয়েছেন। হুম, একটু অপেক্ষা করো, মার মুরগি কাটা হলেই তোমাকে ফ্রেশ করাবো। আচ্ছা, মুরগি নানবে? খুশি খুশি গলায় নাহুয়ান জিজ্ঞেস করল। নিশাদ কারগুড়িয়া ছেলের ঘুমু ঘুমু আদরের বদনে চুমু খেয়ে বলল, জি আব্বা, আপনি খাবেন? নাহুয়ান অপু নিজ মাথা নাড়ল। নিশাদ বলল, মুখে বলো, কাপো, মা কুদা লাগছে। নাহুয়ান আবারও চোখ ডলে বলল। নিশাদ বলল, তাহলে বাবাকে ডেকে তোলো, তুলে বলো বাবা আমাকে ফ্রেশ করে দাও, তারপর দুজন নাস্তা করে নাও। আজকে তোমার পছন্দের পাউরুটি আর ডিম পোচ করেছি, যাও দ্রুত ফ্রেশ হও। মায়ের হাতে অনেক কাজ বাবা, না হলে মাই তোমায় ফ্রেশ করাতাম। বাবাকে তুলো, যাও। নাহুয়ান আচ্ছা বলে রুমে দৌড়ে আসলো। খাটের ওপরে বহু কষ্ট করে উঠল। যেহেতু সে ছোট, তাই খাটের নাগাল পায় না। টুলে পা রেখে উঠল বিছানায়। বাবার মুখে ছোট ছোট হাত ধরে বলল, বাবা বাবা ওঠো, তাড়াতাড়ি ওঠো, খাবার খাবে না? মারওয়ান ভ্রু কুচকে হলেও ঘুমের ঘোরে নাহুয়ান বাবার বুকের উপরে উঠে কানে ফিসফিস করে বলতে লাগলো, বাবা ওঠো, ক্ষুধা লাগছে, আমার মুখ ধুইয়ে দাও। মারওয়ান চোখ বুঝেই বলল, ঘুমাতে দে বাপ, তোর মাকে বল তোকে ফ্রেশ করিয়ে দিতে। মা কাজ কলে, তোমাকে বলেছে ধুইয়ে দিতে। নাহুয়ান বাবার মুখে বাড়ি দিয়ে বলল। মারওয়ান ছেলেকে নিয়ে পাশ ফিরে শুতে শুতে বলল, উফ লিলিপুটের বাচ্চা, জ্বালাস না তো। নিনিপুট কি? তোর মা। ঘুম ঘুম কণ্ঠে মারওয়ানের উত্তর। নাহুয়ান বাবাকে ওঠাতে না পেরে মায়ের কাছে গেল। নিশাদ ততক্ষণে সবজি ধুচ্ছিল। নাহুয়ান গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল। নিশাদ হেসে বলল, বাবা মুখ ধোয়া শেষ এত তাড়াতাড়ি? ক্ষুধা কি বেশি লেগেছে আমার বাচ্চার? মুখ ধুয়ে দেওয়াইনি, বাবা আমাকে নিনিপুটের বাচ্চা বলেছে। নিনিপুট কি মা? নিশাদ অবাক হয়ে তাকালো। সে বলল, ওটা কিছু না বাবা। কিন্তু বাবা যে বলল নিনিপুট তুমি। নিশাতের চোখ মুখ কঠিন হলো নিমিষেই। বলল, বাবা মিথ্যে বলেছে, আসো তোমার মুখ ধুইয়ে দেই। নিশাত ছেলের মুখ ধুইয়ে দিয়ে খেতে দিয়ে বলল, তুমি খাও, মা একটু আসছি। নাহুয়ান মাথা নাড়ল। রান্নাঘর থেকে পাতিল নিয়ে রুমে গেল নিশাত। রুমে গিয়ে তা জোরে জোরে ফেলাতে লাগলো। মারওয়ান পুরো কুচকে বলল, কার আমার ঘুমের সাথে এত শত্রুতা রে? আপনি যদি আর 1 মিনিটের মধ্যে ঘুম থেকে ওঠেন তাহলে বাসায় আজকে সাইক্লোন বয়ে যাবে বলে দিলাম। এই বলে ঠাস করে পাতিল বাড়ি দিল নিশাত। মারওয়ান চোখ খুলে নিশাতের অগ্নিমূর্তি রূপ দেখে কিছুটা থমকালো। বলল, কি হয়েছে? কি হয়েছে তাই না? ছেলেকে লিলিপুটের বাচ্চা বলেছেন কোন সাহসে? কখন বললাম? মারওয়ান অবাক হয়ে জানতে চাইল। নিশাত বলল, ঢং করবেন না, আপনি না বললে ও লিলিপুট কথা জানলো কিভাবে? ওর সামনে আলতু ফালতু কথা বলতে একদিন নিষেধ করেছি না? আপনি বুঝতে চান না কেন? এই বয়সী বাচ্চার সামনে এসব বললে ওরা এগুলো ব্রেনে দ্রুত ক্যাপচার করে নেয়, আর সবই সারাক্ষণ আওড়াতে থাকে। মারওয়ান শরীর হাত পা মুচড়ে হামে দিল, যেন নিশাতের কথা সে শুনতে পায়নি এমন ভাব করল। নিশাত আবারও চিল্লাবে। মারওয়ান এবার ধমক দিয়ে বলল, বকবক করে মাথা খাবে না বলে দিলাম। খারাপ কোনো শব্দ তো ব্যবহার করিনি, এমন রিয়্যাক্ট করার মানে কি? হুদয় আমার ঘুম ভাঙানোর নাটক যত সব। আপনার কাছে এটা নর্মাল লাগছে? ও আমার ন্যাওটা। আপনি যা করেন বেশিরভাগই ও করার চেষ্টা করে। ও যদি এখন আমাকে লিলিপুট ডাকে তখন? নিশাত রাগী কণ্ঠে বলল। মারওয়ান আবারও হামি দিয়ে একটা সিগারেট জ্বালালো। দোয়া উড়িয়ে বলল, ডাকলে ডাকবে, সমস্যা তো কিছু দেখি না। আফটার অল তার মা তো লিলিপুটই, ডাকলে খুব একটা মন্দ লাগবে না। কত আদরে ডাক লিলিপুট, আহা। মারওয়ান কিছুটা মস্করা করে বলল। নিশাত হাত ভাঁজ করে মুচকি এসে বলল, আচ্ছা তাই, আসলে অনেক আদরে ডাক। এতটুকু বলে প্রস্থান করল। মারওয়ান গর্বের হাসি হাসল। এই মহিলার সাথে সে সারা জীবনেও কথায় জিততে পারে না। আজকে জিততে পেরে ভালোই লাগছে, তবে ঘাপলাও লাগছে। এত সহজে সব কিছু মেনে নিল, ব্যাপারটা কেমন গন্ডগোল লাগছে। যাই হোক, এত ভেবে কাজ নেই, জিতেছে এতেই খুশি সে। মারওয়ান হাত মুখ ধুয়ে বের হয়ে দেখল নাহুয়ান বিছানায় খেলছে। সে ছেলেকে আদর করে বলল, কি করিস ফাইয়াজ? কেলি, খেলছিস? খেয়েছি। তুমি কখন খাবে হাম্বা? নাহুয়ান গাড়ি চালাতে চালাতে বলল। মারওয়ানের কপাল কুঁচকে গেল। তাকে ফাইয়াজ কি ডাকলো? সে নিশ্চিত হতে বলল, কি বললি ফাইয়াজ, আবারও বলতো। তুমি কখন খাবে হাম্বা? মারওয়ানের চোখ কপালে উঠে গেল। বাচ্চাটা তাকে কি আদরের স্বরে বাবা ডাকতো। তার মুখে হাম্বা ডাক শুনে রীতিমতো চমকে গিয়েছে সে। ওটা কে এসে গেল তোকে? নিষাদের কথা মনে আসতেই রাগে চোখ মুখ উল্টে যেতে চাইল। সে রাগান্বিত হয়ে
রান্নাঘরে গেল। নিশাত রান্না করছে তখন। নিশাতের পেছনে গিয়ে জোরে জোরে বলে উঠল, ওই ছেলেকে কি শিখিয়েছিস? নিশাত রাঁধতে রাঁধতেই জবাব দিল, কই কিছুই তো শেখায়নি। তাহলে ও আমাকে হাম্বা ডাকলো কেন? নিশাত তরকারি ঠেকে পেছন ফিরে পড়ল। আর বললেন না, বলেছি খাম্বা ডাকবি, ও বলে হাম্বা বেশ সুন্দর মা। তাই বলছি ডাক, যা ডাকার। হাম্বাটাও তোর বাপের সাথে যায়। মারোয়ান নিশাতের দিকে কটমট করতে করতে বলল, হাম্বা আমার সাথে যায় মানে? ওকে খাম্বা হাম্বা শিখিয়েছিস কেন? কি বিচ্ছিরি ডাক। ফায়াজ আমাকে বিচ্ছিরি নামে ডাকবে? নিশাত মুচকি এসে বলল, ডাকলে ডাকবে, সমস্যা তো কিছু দেখছি না। আফটার অল তার বাবা তো খাম্বাই, থুক্কু হাম্বাই। ডাকলে খুব একটা মন্দ লাগবে না, কত আদরে ডাক, হাম্বা আহা। মারোয়ান বুঝল তার কথা তাকে ফিরিয়ে দিচ্ছে নিশাত। এভাবে রিভেঞ্জ নেবে বুঝতে পারেনি, তাই সে নিরাশ হয়ে বলল, আর জীবনেও ওর সামনে লিলিপুট ডাকবো না, ডাকলে চুপি চুপি ডাকবো। এবার হয়েছে? কথাটা মাথায় ভালোভাবে সেট করে নিলেই ভালো হয়, নাহলে। বুঝেছি। মারওয়ান সেখান থেকে প্রস্থান করতে করতে বলল, সাংঘাতিক ব্যাত্তামেজ মহিলা। নিশাত ফিক করে হেসে দিল। হাম্মা বেচারা ভালোই জব্দ হয়েছে। মারওয়ানের বাবা মাহবুব আলম এককালে শহরে চাকরি করতেন। চাকরির সম্বন্ধে শহরে যেতে হয়েছিল একসময়। মাহবুব আলমের 4 সন্তান। বড় ছেলে মারওয়ান আজাদ পেশায় ভবঘুরের। মেজ ছেলে মাহদি আমিন বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন পেশায় কৃষি উদ্যোক্তা। সেজ ছেলে মাহফুজ আরাফ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক 3য় বর্ষের শিক্ষার্থী এবং ছোট মেয়ে মানহা আরফিন মফব্বলের একটি ডিগ্রি কলেজের স্নাতক 1ম বর্ষে অধ্যয়নরত। স্ত্রী সন্তান নিয়ে বেশ ভালো দিন কাটছে তার। তবে বড় সন্তানকে নিয়ে তার চিন্তার শেষ নেই। বড় বউটা আল্লাহর রহমতে কত ভালো, কিন্তু ছেলেটা গোয়ার টাইপ। তার স্ত্রী মাইমুনা বেগম বড় ছেলের চিন্তায় প্রায় সময় অসুস্থ হয়ে যান। মাহবুব আলমও ভীষণ পেরেশানিতে ভোগেন ছেলের জন্য। মাহবুব আলমের পরিবারের রক্ষণশীল পরিবার, ইসলামিক বিধিবিধান মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করেন তারা। বড় বউ নিশাতকেও এনেছিলেন রক্ষণশীল পরিবার থেকে। তাছাড়া নিশাতের বাবার সাথে তার ছোটবেলা থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাই আর দেরি করেননি বিয়ের ব্যাপারে। নিজের গয়ার ছেলেটির জন্য বিনা বাক্যে এই সুকন্যা ধৈর্যশীল মেয়েটিকে বউ করে নিয়ে আসেন তিনি। দুপুর 2টো, মাহবুব আলমের পরিবারে সবাই একসাথে খেতে বসেছে। নিজের আঙ্গিনায় খেতে লাগানো সবজি, নিজস্ব চাষকৃত মাছ, গরুর খাঁটি দুধ এসব দিয়েই সেরেছেন আজকের দুপুরের খানাপিনা। মাইমুনা বেগম স্বামী ছেলে মেয়ের পাতে পুকুরের তাজা কই মাছ ভাজা উঠিয়ে দিয়েছেন। মাহাদি মাহফুজ আর মানহা খুনসুটি করতে করতে খাবার খাচ্ছেন। মাইমুনা বেগম স্বামীর পাতে সিমের বিচির তরকারি উঠিয়ে দিয়ে আস্তে করে বললেন, আজাদের বাপ, আজাদকে ফোন দিছিলা? মাহবুব আলম পাতে হাত রেখে বললেন, তোমার গুণধর পুত্র ফোন ধরলে তো, টাকার দরকার হলে ঠিক ফোন দিবে দেখো। সাংসারিক বিষয়ে এত উদাসীনই ছিলে। বউটা কোন দিন না জানি চলে যায়। নাতিটার মুখের দিকে তাকিয়েও তো কাজবাজ কিছু করতে পারে। বেয়াদবটা ছোটবেলা থেকেই তারা, যারা তারামি তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। যা বলবো তার উল্টোটাই করবে। মাইমুনা বেগম স্বামীকে খোঁচা দিয়ে বললেন, সবার সামনে বড় ছেলের নামে এসব বলছো কেন? ওরা কি ভাববে? মাহবুব আলম বললেন, ওরা আর কি ভাববে? ওরা তো জানেই তাদের শ্রদ্ধেয় বড় ভাই কত কাজের। বেয়াদবকে বেয়াদব বলবো না তো আর কি আদব বলবো? আমার ছেলেটা মোটেও বেয়াদব না, শুধু একটু আধটু তাড়ামি করে, এই যা। শোনো, ও ফোন ধরলে আমাকে একটু ধরিয়ে দিও। আমার কত ভালো মন্দ টাটকা টাটকা খাবার খাই, কিন্তু আমার মানিকটা তো শহরে ছাইপাশ খেয়ে না খেয়ে থাকছে। নাতিটার জন্য অনেক মন পড়ে। মাহবুব আলম বাতিল মুখে দিয়ে বলল, দেখি দৌড়লে দেব। নিশাত মার সাথে মাঝে মধ্যে কথা বলো। মেয়েটা তোমার ছেলের মতো একটা অকর্মা ঢেকিকে বিয়ে করে অনেক কষ্ট সহ্য করে। হয়তোবা মুখ ফুটে কথা না বলে এরকম অকর্মা পুরুষ কেউই চায় না। মেয়েটাকে আমরা সবাই মিলে ঠকালাম, এর জন্য আফসোস হয়। ভেবেছিলাম বদমাইশটা বিয়ের পর ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। নিজের মতো করে এখনো জীবনটা পার করছে। এমন হলো কেন বলো তো? বদটা সঠিক শিক্ষা যে কেন পেল না সেটাই ভেবে পাই না। তোমার বাপেরা কিছু দ্বারা পেয়েছে ও। যদিও আপা কর্মঠ ছিলেন, কিন্তু তারামিও কম ছিল না তার মধ্যে। ছোটবেলায় তো দাদার কাছেই বেশি থেকেছে, তার ধারা কিছুটা হলেও ওর মধ্যে এসেছে। হতে পারে, তবে সামনের দিন নিয়ে ভয় হয় প্রচুর। এভাবে চলতে থাকলে সংসারটা কয়দিন টিকবে আল্লাহই জানে। গ্রামেও আসতে বলতে পারি না। অনেকের কথা, অনেকের সাথে দা কুমড়োর সম্পর্ক বাঁধিয়ে রেখেছে। তার দরকার কি ছিল ওসব ঝামেলায় জড়ানোই? অলক্ষণের কথা বলো না তো। ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছুই করবেন। তা হইলেই ভালো। এর মধ্যে মাহফুজ কথা বলে উঠল, বলল,
আম্মা, আমিও তো তোমাদের কাছে থাকি না। কই আমার খোঁজ তো এত ঘটা করে নাও না। সব বড় ভাইয়ের জন্য, আমার জন্য কিছু না। মানহা রসিকতা করে বলল, সেজ ভাইয়া, মা কিন্তু আমাদেরও আদর করে না। আমরা কাছে থাকলে কি হবে, ঠিক বড় ভাইয়ের জন্য চিন্তা করতে করতে অস্থির হয়ে যায়। যেন আমরা তিনজনই মায়ের কুড়িয়ে পাওয়া, আর ভাইয়া শুধু একাই মায়ের আপন সন্তান। মাহবুব আলম বললেন, তোদের মায়ের আদর করা লাগবে না, আমি একাই 100। তোর মা তার বড় সন্তান নিয়ে থাক, আমরা 4 বাপ্পাটা মেয়ে মিলে একসাথে থাকবো, কি বলিস তোরা? মাইমুনা বেগম তার 3 সন্তানের উদ্দেশ্যে বললেন, তোরা তো আমার কাছেই থাকিস। আর মাহফুজ, তুই তো প্রতি মাসে মাসে আমার কাছে আসিস, কিন্তু তোর বড় ভাই এই 4 বছরেও একবারও বাড়িতে পা দিয়েছে? আমরা গিয়ে দেখে আসি, নিচে থেকে ও এসে আদরে ভাগ নিতে চাই। তোরা তো হিংসুক কেন রে? মাহাদি এতক্ষণ পর মুখ খুলল। শোনো মা, ভাইয়াকে আমরা সবাই ভালোবাসি, তার গোয়ার্তুমির কারণে তার এই দশা। তাছাড়া বাবা মাসে মাসে ভাইয়াকে টাকা পাঠায় না, তাহলে আমরা যে বেশি আদর পাচ্ছি বা বেশি খাচ্ছি এটা বলার কোনো সুযোগ নেই। আমি যথেষ্ট ভালো ইনকাম করি, কয়েকদিন পর মাহফুজা করবে, মানহার একটা ভালো জায়গায় বিয়ে হবে, কিন্তু ভাইয়া আর কতকাল বাবার ঘাড়ের ওপরে বসে খাবে? ভাইয়ার প্রতি আমাদের সবারই রাগ হয়, বিয়ের পরও এমন ছন্নছাড়া থাকার কারণে। লোকের কথা থেকে বাঁচতে ছেলেকে তো দূরে পাঠিয়েছ, কিন্তু কথা তো এখনও শুনছ। জোয়ান তাকড়া যুবক ছেলের ভরণ পোষণের বুড়ো বাবার পাঠাই, এর থেকে লজ্জার আর কিছু আছে বলে আমি মনে করি না। তাই ভাইয়াকে আহ্লাদ দেওয়া বন্ধ করো। ভাবি মানুষটা ভীষণ ভীষণ ভালো ও ধৈর্যশীল থেকে সংসার করছে, না হলে এই সংসারটি টিকতো না দুদিনও। এখন আবারও ভেবো না হিংসা থেকে বলছি, মাথা খাটাও, তাহলেই বুঝতে পারবে সঠিক বলছি কিনা। কথাটুকু বলে হাত ধুয়ে উঠে গেল মাহাদি। একটু পরও মাহফুজও আর মানহাও উঠে চলে গেল। মাইমুনা বেগম হতাশায় নিমজ্জিত হলেন। এভাবে চলতে থাকলে ভাই বোনের সম্পর্কে ফাটল না ধরে, এই আশঙ্কা তাকে ভীত করেছে। মাহবুব আলমও তার কোনো কথা না বলেই খাওয়া শেষ করলেন। নিশাত মাত্র ক্লাস করিয়ে এসে শিক্ষকের রুমে বসল। শরীরটা কেমন কাহিল লাগে ইদানিং। মাঝের মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে কয়েকদিন বিশ্রাম নিতে চলে যায়, কিন্তু বিশ্রাম নিলে সংসার কিভাবে চলবে? ঢাকা শহরে একটা 3 রুমের ফ্ল্যাটে থাকা মুখের কথা না, যদিও ফ্ল্যাটের ভাড়া তার শ্বশুর আপাই দেন, কিন্তু সংসারের যাবতীয় খরচ তো তাকেই হ্যান্ডেল করতে হয়। বিড়িখোরটা আর কিছু পারুক আর না পারুক, ঠিক মাসের শেষে বাসা ভাড়ার টাকাটা চাইতে বাড়িতে ফোন করবে। সে আবার পাক্কা নীতিবান, কারো কথা শুনতে নারাজ। বাড়িওয়ালা এসে গেট ধাক্কালে তার প্রেস্টিজে লাগে, তাই আগেভাগেই টাকা রেডি রাখে। নিশাত অবশ্য টাকা নিতে নারাজ ছিল, কিন্তু মাহবুব আলমের স্নেহশীষ কথাই আর না করতে পারেনি। সে মনে মনে তার স্বামীর হেদায়েতের জন্য দোয়া করতে লাগলো। সময় পেলেই সে জিকির, দৌড়ছড়ি পড়া আর এই কাজটা করে। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ একদিন নিশ্চয়ই তার দোয়াও কবুল করবেন। সেই দিন পর্যন্ত ধৈর্য আর অপেক্ষা করার ক্ষমতা আল্লাহ তাকে দিক, এটাই চাওয়া। মারওয়ান ছেলের জন্য একটা ম্যাজিক বোর্ড নিয়ে এসেছে গত পরশু, সেটা দিয়ে ছেলেকে লেখালেখি শেখায় নিশাত। মারওয়ান আজকে বাইরে না গিয়ে ছেলেকে লেখালেখি আঁকাআঁকি শেখাচ্ছে। নাহুয়ান বাবার কোলে বসে মনোযোগ দিয়ে আঁকিবুকি করছে। মারওয়ান শত চেষ্টা করেও ছেলেকে সরিয়ে লেখা শেখাতে পারছে না। তার ঘাম ছুটে যাচ্ছে প্রায়। বাচ্চাটাকে লিখতে বলেছে একটা, বাচ্চাটা লিখছে আরেকটা। মারওয়ান প্রণ করেছে ছেলেকে আজকে শিখিয়ে ছাড়বে। মারওয়ান ছেলের হাত ধরে ম্যাজিক কলমে ঘুরাতে ঘুরাতে বলল, এভাবে লিখ, যেভাবে শিখাচ্ছি ওভাবে লিখছিস না কেন কবুতরের বাচ্চা? নাহুয়ান লিখা থামিয়ে মাথা ঘুরিয়ে বাবার দিকে চাইল, বলল, কুটুলটি কি? তুই। কিন্তু আমি তো মায়ের বাচ্চা। তুই আমার বাচ্চা, তোর মায়ের না, বুঝলি? নাহুয়ান চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কিছু বুঝলে বলে মনে হয় না, তারপরও মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। মারওয়ানের চোখ চিকচিক করে উঠল। ছেলেকে বাগে আনতে পারলে তারই লাভ। সে যা শিখাবে তাই শিখবে, এতে ওই 1.5 ইঞ্চি মহিলাকে সহজেই কাবু করা যায়। মারওয়ান তাই আবার জিজ্ঞেস করল, তুই কার বাচ্চা ফাইয়াজ? টুমাল। এই তো, কি সুন্দর হয়েছে। এখন থেকে সবসময় এটাই বলবি, ঠিক আছে? নাহুয়ান ওপর নিচ মাথা নাড়ল। মারওয়ান ছেলেকে আদর করলো কিছুক্ষণ। বাবা ছেলে হাসির দিনটায় মজায় পার করলো। নিশাত বাসায় এসে নামাজ পড়ে সবাইকে নিয়ে ভাত খেলো। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় ছেলেকে নিয়ে শুলো। নাহুয়ান মায়ের বুকে আদরে বিড়ালের মতো পড়ে রইল। সারাদিন পর মাকে পেলে কিছু আর লাগবে না তার। মায়ের কাছে কত শত আবদার বলি আওড়ায়। মারওয়ান পাশে শোয়া, মা ছেলে ভালোবাসা দেখছে। হঠাৎ নাহুয়ান নিশাতকে বলল, মা, কবুলটি কি? একটা পাখি বাবা। কেন? পাখি কি? এটা আকাশে ওড়ে, অনেকে পালে।
আমরা মানুষেরা এটা কেউ খায়ও। আমি কি কবুতরের বাচ্চা? তুমি কবুতরের বাচ্চা হতে যাবে কেন? তুমি তো আমার বাচ্চা, আমার কলিজা। না না, আমি বাবা আর কবুতরের বাচ্চা। নিশাত হেসে দিল। মারওয়ান চোখ কপালে তুলে ছেলের দিকে তাকিয়ে আছে। এই বজ্জাত কি বলে? তার মান ইজ্জত সব খুইয়ে ফেলবে নাকি? ছি ছি। নিশাত বলল, কে বলেছে তোমাকে এগুলো? নাহওয়ান বলতে নিলে মারওয়ান ছেলেকে টেনে নিজে বুকে নিল। ছেলেকে আদর করতে করতে বলল, তুমি ঘুমাও, ওর সাথে কথা বলতে হবে না, পরে ঘুমোতে পারবে না, গল্প করেই সময় চলে যাবে। আমি নাহওয়ানকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নিশাত পুরো কুঁচকে গেল। ঘটনা কি? তাকে এত সমাদর করছে কেন? এত মধুর স্বরে তুমি বা ডাকছে কেন? কি ঘাপলা লাগিয়েছে এই বিড়িখোর? নিশাত উঠে বসে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, নাহওয়ানকে নিলেন কেন? সারাদিন তো আপনার কাছেই থাকে, এখন আমার কাছে থাকবে। আপনি আমাদের মা ছেলের মাঝে আসবেন না। বলে দিলাম, ওকে আমার কাছে দিন। আমার কাছে থাকুক না, তুমি বরং রাতে নিও। নিশাত ছেলেকে বলল, বাবা মায়ের কাছে আসবে? নাহওয়ান বাবার বুক থেকে তার মাথাটা বের করে বলল, আসবো। নিশাত খুশি হয়ে ছেলেকে জোর করে নিল, কোলে নিয়ে বলল, আমার সোনা বাচ্চা, মায়ের ভদ্র বাচ্চা, আমার কলিজার টুকরা। আমি কবুতর আর বাবার বাচ্চা। এসব ফালতু কথা কে বলেছে? বাবা। নাহওয়ান আঙুল দিয়ে মারওয়ানকে দেখিয়ে বলল। নিশাত রাগান্বিত হয়ে চাইল। মারওয়ান বলল, কি হয়েছে? কবুতর কি খারাপ? এভাবে চাওয়ার মানে কি? আমি ভয় পাই নাকি তোকে? নিশাত রহস্যময় হেসে বলল, আসলে পান নাম। মারওয়ান মুখ কালো করে ফেলল। সেদিন ছেলেকে হামলা শিখিয়েছিল, আজ আবার নতুন কিছু শেখাবে নাকি? লিলিপুট তাকে ট্রেড দিচ্ছে। মুখ ঘুরিয়ে উল্টো পাশে শুয়ে পড়ল সে কথা না পারিয়ে। লিলিপুটের বাচ্চা, পুরোটা লিলিপুটের মতো পোল্ট্রিবাজ। বাবার সব কথা মায়ের কাছে সাপ্লাই করতে হবে কেন রে বদ? ইহাপুইয়া শাহবাজপুর গ্রামে বেশ দাপট নিয়েই চলে। যেহেতু চেয়ারম্যানের ছেলে হিসেব সে ভিন্ন রকম আচার আচরণ মনোভাবের অধিকারী। গ্রামের মানুষ তাকে এজন্য সমীহ করে। তার বাবা ইমতিয়াজ ভুইয়াও এককালে গ্রামের ক্ষমতার দাপট দেখিয়ে চলত। এখনও তার মধ্যে প্রভাবশালী আচরণ বজায় আছে কিছুটা, তবে আগের তুলনায় বেশ শান্ত এখন। গ্রামের উন্নয়নে যথাযথ কাজ করার চেষ্টা করেন, যদিও আগে বহু ফাঁকিবাজি করেছেন, কিন্তু এখন তা অতীত। বিশাল এক প্রসঙ্গে বিরাজমান প্রত্যালয় নামক একটি নান্দনিক ধাঁচের বাড়ি। এই পরিসরে এতটাই বিস্তৃত যে একে ঘিরে থাকা প্রকৃতি এবং স্থাপত্যের মিলনমেলা যেন এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করেছে। পত্তালয়ের সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশে হারিয়ে যেতে চাইলেই মন বলে, এখানে যেন সময় থেমে গেছে। চেয়ারম্যান বাড়ি বলে কথা। চারিপাশে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি গাছের সমন্বয়ে আচ্ছাদিত এই পত্তালয় বাড়ি। পতালয় বাড়ির গেটের উপর বিরাট দুই কৃত্রিম পদ্মফুল বসানো। খুব শৌখিন এই বাড়ির মানুষ, সেটা বাইরে থেকে আন্দাজ করা যায়। বাড়িটির ভেতরে প্লেটের টুংটাং আওয়াজ আর কথা চলছে। বাড়ির কর্তা ইমতিয়াজ ভুইয়া নিজের আদরে পুত্র ইহাব ভুইয়া আর কন্যা ইনাবা ভুইয়ার সাথে কথা বলছেন এবং খাবার খাচ্ছেন। পাশেই তার স্ত্রী উর্মি ভুইয়া চুপচাপ খাবার মুখে দিচ্ছে। ইমতিয়াজ ভুইয়া ছেলেকে উদ্দেশ্য করে বললেন, ইহাব, তোমার বিজনেসের কী অবস্থা? ইহাব টেবিলে এক হাত ঠেকিয়ে খেতে খেতেই জবাব দিল, ব্যবসার কাজ আপাতত বন্ধ পাপা, কয়েকদিন নিজেকে সময় দিতে চাচ্ছি। দ্রুত নিজেকে রিফ্রেশ করে আবার কাজে ব্যাক করবে আশা করি। উর্মি ভুইয়া এতক্ষণ না কথা বললেও এবার মুখ খুললেন। হঠাৎ করে কাজে ব্রেক দিলে কেন? নিজেকে তো তুমি এতকাল সময় দিয়েছ, তাহলে ঘটা করে নতুন ব্যবসায় কাজ ছেড়ে নিজেকে সময় দেওয়ার কারণ? ইহাব খাবার খাওয়া থামিয়ে মায়ের দিকে চাইল। মায়ের চোখে রাগ স্পষ্ট। নিজেকে স্বাভাবিক করে বলল, এমনিতেই আম্মু। উর্মি ভুইয়া চোখ মুখ কঠিন করে বললেন, এমনিতেই নাকি কোথাও মারামারির অফার পেয়েছ? ইহাব গ্রামে যতই ক্ষমতা আর দাপট নিয়ে চলুক, মায়ের কাছে সে এখনও বাচ্চা। এই বয়সেও মা তাকে বাচ্চাদের মতো শাসন করে, চোখ রাঙায়। ইনাবা ভাইকে চুপসে যেতে দেখে কোনো দিয়ে কত দিয়ে ফিস করে কণ্ঠে বলল, ব্রো, তুমি জানি কেমন নাটক সিনেমায় দেখো না, নায়ক কাউকে গড়ে না, সব জায়গায় পাওয়ার দেখিয়ে চলে, এখন কি বাবা মাও ভয় পায় না ছেলেকে? তুমি এরকম চলতে পারো না? ইহাব নিজ কণ্ঠে বোনকে ভেঙিয়ে বলল, আসছে নাটক সিনেমাওয়ালি, মা বাবার মুখের উপরে কথা বলাও একটা বেয়াদবি। যদিও আমি মানুষটা অতটা ভালো নয়, কিন্তু বাবা মায়ের সম্মানে বেয়াদবি করার মতো শিক্ষা মম আমাকে দেয়নি। আমার ক্ষমতা বাহিরে, আর তাদের ক্ষমতা আমার উপরে। কথার মাঝেই অমি ভুইয়া ধমকে উঠে বললেন, এত কথা কেন? খাবার মনোযোগ দাও। আর ইহাব, তোমাকে কি জিজ্ঞেস করেছি? ইমতিয়াজ ভুইয়া এবার স্ত্রীর দিকে চাইলেন, বললেন, আহা উর্মি, ছেলেকে এত জেরা করছো কেন? খেতে দাও ওকে। উর্মি ভুইয়া ইমতিয়াজ ভুইয়ার দিকে তাকালো না পর্যন্ত, এমনকি তার কথা শোনেননি।
এমন ভাব করলো। ইহাব মায়ের কঠিন চাহনির দিকে চেয়ে বলল, আসলে বম, এখন আমি আপাতত একটু রিফ্রেশ চাচ্ছি, ব্যাস এতটুকুই। কথাটুকু বলেই উপরে উঠে চলে গেল ইহাব। ইনাবা অল্প একটু খেয়ে উঠে পড়ল। শুধু ইমতিয়াজ ভুইয়া আর উর্মি ভুইয়া রইলেন খাবার টেবিলে। ইমতিয়াজ ভুইয়া তার বিপরীত দিকে বসা স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমার মূল্য তোমার জীবনে ঠিক কতখানি উর্মি? উর্মি ভুইয়া শক্ত হয়ে বসে থাকলেন, কোনো কথার জবাব না দিলে আর তাকালেন। ইমতিয়াজ ভুইয়া একটা নিঃশ্বাস ফেলে স্ত্রীর নিকটে আসার জন্য উঠতে নিয়েছিলেন, ঠিক তখনই শক্ত একটি কণ্ঠ ভেসে এলো তার কানে, ওখানেই থাকুন, আর এক পাও আগাবেন না। আমাকে দরদ দেখানোর কোনো প্রয়োজন নেই। আমার মূল্য আপনার জীবনে যতটুকু ঠিক, আপনিও তেমন আপনার মূল্য আমার জীবনে ততটুকু। সবার সামনে নিজের ভালো মানুষই বাদ দিন, আপনি যে কি সেটা আমি ছাড়া ভালো কে জানবে? তাই ঢং করা বাদ দিয়ে নিজের চরকায় তেল দিলে খুব খুশি হব। স্ত্রীর কঠিন বাক্যের বিপরীতে কিছু বলতে পারলেন না ইমতিয়াজ ভুইয়া, তবে মনে মনে ফুঁসে উঠলেন, এই তেরা মহিলাকে বিয়ে করে তার জীবনটা ছাড়খাড় হয়ে গেছে। ভেবেছিলেন একটু দরদ দেখিয়ে কথা বললে বুঝি একটু নরম স্বরে কথা বলবে এই মহিলা, কিন্তু সেই আগের মতোই খিটখিট করে উঠল তার সাথে। ইমতিয়াজ ভুইয়া এই মহিলাকে আর ঘাটবে না বলে পণ করল। তাছাড়া নিজের স্বভাব বিরুদ্ধে যাওয়াটা একটা ক্রাইম, সাইকোলজিক্যাল ক্রাইম। বাইক নিয়ে নিজের আড্ডাস্থলে হাজির হলো। সেখানে আগে থেকে তার সাঙ্গপাঙ্গ উপস্থিত ছিল। ইহাব সেখানে যাওয়া মাত্রই ইহাবের দুজন চালা দাঁড়িয়ে গেল। বাকিরা কেউ দাঁড়ালো না, কারণ সবাই ইহাবের বন্ধু। এখানে ইহাবের মর্যাদা তাদের মতোই। এখানে কেউ লিডার নয়, তবে যে যেদিন উত্তর পরামর্শ দিতে পারবে সেই হবে সেদিনের লিডার। ইহাবের বন্ধু তালিকায় আছে সাব্বির, পল্লব, হাসান, আসিম, মুহিন। এদের সাথে তার ঘনিষ্ঠতা অনেক। তারা সার্বক্ষণিক দুজন চালা হলো শামীম ও রবিন। ইহাব নিজের জায়গায় বসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠল। সাব্বির ইহাবকে উদ্দেশ্য করে বলল, কিরে, তোর আসলে পরিকল্পনা কি? তোর মতে গতি সুবিধার লাগছে না। ইদানিং তোর কি হয়েছে বলতো? কিছু লুকোচ্ছিস নাকি? ইহাব পায়ের উপরে পা উঠিয়ে সানগ্লাস খুলে মাথার উপরে দিল। নিঃসন্দেহে ইহাব সুদর্শন বলিষ্ঠ এক পুরুষ কায়া, মুখে চাপদারের আস্তরণ, মুখে হাসির রেখা। সে রহস্যময় হেসে বলল, হুম, কি লুকোবো? একটা পরিকল্পনা মাথায় কিলবিল করছে বহুদিন ধরে, তবে কতটুকু বাস্তবায়ন করতে পারবো জানি না। পলাশ বলল, কি পরিকল্পনা? ইহাব মাথার পেছনে হাত দিয়ে ওপরের দিকে তাকিয়ে বলল, কান টানলে যেমন মাথা আসে, তেমনই একজনের কান টানার ব্যবস্থা করছি। মহিপ্রু কুচকে বলল, তোর ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথা পরিবর্তন হবে কবে? আসিম চায়ে ফুটিতে দিতে বলল, ওই কইব সোজা কথা, তাইলে হইছে। সাব্বির বলল, তোরা এত কথা বলিস কেন? ওরে কথা শেষ করতে দে। তারপর ইহাবের দিকে পুরো উঁচিয়ে চাইল সাব্বির, অর্থাৎ বোঝাতে চাইল, খুলে বল। ইহাব রহস্যময় হেসে বলল, খুলে তো বলবো, একটু সবুর কর। একজনকে খুব শীঘ্রই ঘরে আনতে চলেছি। সেই একজন হবে আমার দাবার গুটি। কানের সাথে যেন মাথাটাই দ্রুতই এসে পড়ে, সেই ব্যবস্থা করছি। দেখা যাক এতটুকু কতটুকু সফল হই। তোরা তো সবই জানবি, তোদের না জানিয়ে আমি কিছু করেছি কখনো? সকলের দিকে প্রশ্ন ছুড়ে দিল ইহাব। ওর রহস্যময় কথা শুনে প্রত্যেকে হতাশা হলো, শুধু একজন বাদে। সেই একজন খুব মনোযোগ দিয়ে ফ্রিজে চা ঢেলে খাচ্ছে, চোখে পাওয়ারে চশমা, বুদ্ধিদীপ্তি মুখ। এইসব কথায় তার মনোযোগ নেই বললেই চলে। আসিম নাক কুচকে বলল, এই শালায় এমন নির্লিপ্ত থাকে কেমনে? কেউ আমারে বোঝা, কোনো কিছুতেই আগ্রহ নাই। এখন ওর গুরুত্বপূর্ণ কাজ হইল চা খাওয়া। অ্যাপটিক শালা। হাসান কথাটা শুনেছে বলে মনে হয় না। কাপের অবশিষ্ট চাটুকু ঢেলে খেয়ে তাদের দিকে ইনোসেন্ট লুক নিয়ে তাকালো। পলাশ বলল, দেখ একবার, মনে হচ্ছে এইমাত্র আকাশ থেকে পড়লো ইমানদা। হাসান বলল, তোরা কিছু খাবি না? সবাই তার দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকালো। যেখানেই যায় এই প্রাণীর খাওয়া আর খাওয়া, মাত্র টোস্ট বিস্কুট চা খেলো, আর এখন তাদের খাবারের কথা বলছে। আসিম তো বলেই বসলো, ফুটবল কিক দিয়ে ওরে পৃথিবীর বাহিরে পাঠানোর ব্যবস্থা কর, শালা সিলিকোস। হাসান কথাটা গায়ে মাখল বলে মনে হয় না। সে আরেকটা কেক আর স্যান্ডউইচ অর্ডার করে চুপচাপ ফোন দেখতে লাগলো। কেউ আর ওকে ঘাটল না। ওরা সবাই ইহাবের দিকে জহুরি নজরে চাইল, কিন্তু কিছুই উদ্ঘাটন করতে পারল না। ইহাবও আগের মতোই রহস্যময় ভঙ্গিতে হেসে তাদের দিকে তাকালো। কি পরিকল্পনা করছে সে? কারো ক্ষতি বয়ে আনবে না তো? কাল রাতে মারওয়ান পার্ট টাইম জব একেবারে ছেড়ে চলে এসেছে শুনে নিশাদ চিৎকার চেঁচামেচি করে পুরো বাসা মাথায় তুলছিল। বিড়িকোটটা এসেই বিড়ির টানে একেবারে ঘুমের দেশে তলিয়ে গিয়েছে। নিশাদকে কিছু বলেও নি কেন কাজ ছেড়েছে, শুধু বলেছে কাজ ছেড়ে দিয়েছি।
এত কিছু ঘটিয়ে এসে এখন পড়ে পড়ে ঘুমোচ্ছে মহাশয়। নিশাতের তার এত আরামের ঘুম সহ্য হলো না। তাকে ঠেলে উঠিয়ে বলল, এই আপনি পুরুষ তো? আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে বানিয়েছে? আল্লাহ একটা মানুষ এতটা অসহ্য কিভাবে হতে পারে? কাজ করবেন না তো পেট চলবে কি করে? কতদিন আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো? মারওয়ান ঘুম ঘুম কণ্ঠে বলল, এসব প্যাচাল পাড়ার জন্য ঘুম থেকে তুলছিস? মাথা খারাপ করার আগে এখান থেকে সরে যা। নিশাত বলল, এই কাকে গলা উঁচিয়ে ধমকাচ্ছেন? আপনাকে আমি ভয় পাই? ভাদাইম্মা বিড়ি টানা লোক কোথাকার। সারা জীবন একরকম নাটক দেখতে দেখতে অসহ্য হয়ে গেছি। সোজা সাপটা বলুন, আপনি কাজ ছেড়েছেন কেন? মারওয়ান বসা থেকে শুতে শুতে বলল, কাজ করতে আলসেমি লাগে তাই। নিশাত চোখ কপালে তুলে বলল, কাজ করতে আলসেমি লাগে মানে? সামান্য অল্প কিছু একটা সময় কাজ করেন, তাও এত আলসেমি কেন আপনার? আল্লাহ, আমি এসব আর সহ্য করতে পারছি না। একরকম মেরুদণ্ডহীন একটা পুরুষের সাথে আমি কেন চড়ালে মাবুদ? মারওয়ান ততক্ষণে আবারও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। নাহওয়ান মায়ের চিৎকারে ঘুম থেকে উঠে গিয়েছে। মায়ের চোখে পানি দেখে বাচ্চাটা ঘাবড়ে গেল। নিশাত বিছানার কোনায় গিয়ে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। অতিরিক্ত রাগ উঠলেই তার চোখ দিয়ে পানি বেরোয়। আজকেও ব্যতিক্রম হলো না। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে তার। নাহওয়ান বুকে ভর দিয়ে উঠে মায়ের কাছে গেল। মায়ের চোখের পানি মুছে বলল, মা ডাকো, কাটো কেন? বাচ্চাটাকেও চোখে পানি এসে গেল মাকে কাঁদতে দেখে। নিশাত ছেলেকে দেখে নিজেকে সামলালো। চোখের পানি মুছে ছেলেকে জড়িয়ে ধরে বলল, এমনিতেই বাবা, চোখে কি যেন পড়েছে তাই। তুমি উঠে গিয়েছ? হুম। আসো বাবা, মুখ ধুইয়ে দেই। নিশাত ছেলের দুই পা দুই দিকে দিয়ে কোমরে বসিয়ে কোলে নিল। বাচ্চাটা মায়ের কোলে ঘুম ঘুম চোখে শান্ত হয়ে বসলো। নিশাত নাহওয়ানকে ব্রাশ করিয়ে খাটের উপরে বসে রান্নাঘরে গেল। নাহওয়ান বাবাকে ঘুমোতে দেখে বাবার বুকের উপরে চড়ল। তারপর ডাকতে লাগলো, বাবা বাবা উঠো, মা ডাকে। মা কিনো কাটে। বাচ্চাটার অবুঝ প্রশ্নে ঘুমন্ত বাবার কাছে। নাহওয়ান বাবার গা গিয়ে নিচে নামলো, আবারও উঠল। মারওয়ান ঘুম ঘুম কণ্ঠে আস্তে আস্তে বলল, এই লিলিপুটের বাচ্চাটা শান্তি দিল না আমায়। মায়ের মতো হয়েছে। সারাক্ষণ আমার ঘুমের সাথে শত্রুতা এই ট্যাবলেটের। নাহওয়ান বাবাকে বিড়বিড় করতে দেখে মুখের কাছে কান এগিয়ে নিয়ে যেন বাবার কথা স্পষ্ট শুনতে পারে। কান গিয়ে শুধু ট্যাবলেট কথাটুকুই শুনতে পেল, তবে আয়ত্ত করতে পারল না পুরো কথাটা। তারপর বাবাকে জিজ্ঞেস করলো, এটা কি? কিন্তু মারওয়ান ততক্ষণে আবারও ঘুমিয়ে পড়েছে। বাচ্চাটা খাট থেকে বহু কষ্ট নেমে দৌড়ে মায়ের কাছে গেল। নিশাত ছেলের জন্য নাস্তা রেডি করছিল। বাচ্চাটা দৌড়ে এসে মায়ের পা ধরায় নিশাত ঘাবড়ে গেল কিছুটা। তারপর ছেলেটাকে দেখে স্বস্তি পেল। ছেলের দিকে তাকিয়ে বলল, বিছানা থেকে নেমেছ কেন? আমি তো আসতাম। মা, ট্যাবলেট কি? নিশাত ছেলের কথা বুঝল না, বলল, কি বলে? ট্যাবলেট কি? নিশাত বলল, জানি না তো। এটা কোথা থেকে শুনলে? বাবা বলেছে। তাহলে তোমার বাবাকে জিজ্ঞেস করো ট্যাবলেট কি। হবে হয়তো তার বিড়ির কোনো নাম। ঘুমের মধ্যেও এসব বলে, ক্লাসলেস পুরুষ কোথাকার। শেষ কথাটা বিড়বিড় করে বলল। নাহওয়ান মায়ের কাছেও কোনো সদুত্তর না পেয়ে মন খারাপ করলো। সে আবারও বাবার কাছে গেল। মারওয়ান উবু হয়ে শুয়েছিল। বাবার পেটের উপরে বসে নাহওয়ানকে বাবাকে জাগাতে লাগলো। অনেকক্ষণ পর মারওয়ান ঘুম ভাঙল। ছেলেকে পিঠ থেকে নিচে নামিয়ে নিজের কোলের ভেতরে নিয়ে অনবরত চুমু খেতে লাগলো। নাহওয়ান বাবার চুমুর হাত থেকে বাঁচতে হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। মারওয়ান তাও থামল না, হাতের উপরে চুমু দিতে থাকলো। নাহওয়ান শেষে বাবার কোলের থেকে ছুটতে বেরিয়ে আসতে নিলে মারওয়ান দিল না, বলল, আর ভাঙবি আমার ঘুম? তোকে আজকে সারাক্ষণ চুবু খামড়ে ফাইয়েছ। বাচ্চাটা মচড়ামচড়ি করতে করতে বলল, ইন্না। ইন্না কি? কেন জাগিয়েছিস আমায়? নাহওয়ান উঠে বসে বাবার দিকে তাকিয়ে বলল, টেলবেট কি? মারওয়ান ভ্রু সোজা করে বলল, এটা আবার কি? তুমি তো বলেছ। কি বলেছি? আমি এটা বলবো কেন? এই শব্দ তো নতুন শুনলাম। না, তুমি বলেছ। ধরু, এই আজগুবি শব্দ আমি বলতে যাব কোন দুঃখে? তোর মা জানে বোধহয়, তাকে জিজ্ঞেস কর। মা জানে না? তাহলে ওটা তোর নানা বাড়ির কেউ হবে হয়তো। মারওয়ান হামি দিয়ে গুরুত্বহীনভাবে কোনো রকমে বলল। নাহওয়ান কথাটুকু শুনেই মায়ের কাছে দৌড়ে গেল। মারওয়ান ধরতে গিয়েও পারল না। এখন এই বিচ্ছু সব কথা মাকে সাপ্লাই করবে। মহা মুসিবতে পড়ল তো। এখন লিলিপুট এসে জিজ্ঞেস করবে তার পরিবারকে বলা হয়েছে কেন। কে জানে এই টেলবেট গাছাকড়ি শব্দ কী জন্য বলেছে সে। নতুন একটি গল্প আপনাদের পড়ে শোনালাম, এবং এই গল্পটার প্রথম পর্ব পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।